অপরিচিত অজানা অনুভূতির জোয়ারে ভাসালাম নিজেকে। নিগুড় রাতের ছোট্ট ঘরে আমাদের দাম্পত্য জীবনে একটি নতুন অধ্যায় সূচনা হলো। সে রাতের পর থেকে সাহেবের রাগগুলো আমাকে ভীতু করলো না। টিপাদারি হুতুমের সাথে আমার সমীকরণটা ভিন্ন রূপ নিল। বাপের বাড়ি থেকে আসার সময় আমি কেঁদে কেটে একসার হলাম। মাও কাঁদলেন আমার সাথে। চোখের পানি নাকের পানি সব এক হলো আমার। সাহেব তীব্র বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন। তার কঠিন রাগের দৃষ্টিকে আমি বুড়ো আঙ্গুল দেখালাম। আমার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সবকিছু ফেলে আবার অচেনা ঘরে যাব আমি। আমার বাবা সাহেবের হাত ধরে আপন স্বরে বললেন, জামাই, আমার মেয়েটা খুব ছোট, ভুল করলে মনে রেখো না কিছু, শাসন করো, আদর করে শুধরে দিও। আমার একমাত্র মেয়ে বাবা, আর আমার শেষ সম্বল। তিনি বাবার হাত ধরে দৃঢ়স্বরে বললেন, আমি তো বেঁচে আছি, চিন্তা করবেন না। রিক্সাতে উঠেও আমার কান্না থামলো না। সাহেব কঠিন চোখে আমার দিকে চাইলেন। তার চোখের দৃষ্টি বলছে এক্ষুনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন, কিন্তু তিনি তেমন কিছুই করলেন না। বরং মুখখানা অন্যদিকে সরিয়ে বিরক্তি নিয়ে বলেন, যন্ত্রণা যত সব। আমি তার টিপ্পনিকে পাত্তা দিলাম না, বরং তার সুটম বাহু জড়িয়ে ধরলাম। মাথা থেকে কাঁদতে লাগলাম। তিনি আমাকে সরিয়ে দিলেন না, আর স্বভাবরূপী খচ্চামির জন্য জড়িয়েও ধরলেন না। যেন সব আদর শুধু রাতের বেলায়, দিনের বেলা তিনি কংক্রিটের মানব। দেখতে দেখতে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল। সময় কাটার সাথে দিনগুলো ট্রেনের গতিতে ক্যালেন্ডার থেকে খসে পড়ছিল। প্রথম পরীক্ষার দিন সাহেব আমাকে নিয়ে গেলেন। কলেজের গেটে নামিয়ে কঠিন গলায় বললেন, পরীক্ষা শেষ হলে বাড়ি যাওয়া হয় যেন। আমি খোঁজ নিব। যদি শনি ঘুরোঘুরি করা হয়েছে, প্যারা থেকে প্যারা মাখা হতে সময় লাগবে না। আমি মাথা দোলালাম। এই পাগলকে কিভাবে বুঝাই আমার কোনো ঘোরাঘুরি করার জায়গা নেই। অহেতুক চিন্তা করে। তিনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ফিরে চাইলেন। আমার হাতটা টেনে ধরলেন। অনামিকা আঙ্গুলের দিকে কিছু সময় তাকিয়ে কড়াসরে আদেশ করলেন, কোনো ছেলে যদি আজে বাজে প্রস্তাব দেয়, তাহলে কৃপা করে আঙ্গুলটা দেখিয়ে দিলে ভালো হয়। আমার অনামিকা আঙ্গুলে তখন জল জল করছিল সোনার আংটি। এই আংটিটা তিনি বাবার বাসা থেকে আসার পর কিনে দিয়েছিলেন। ভাববেন না সাহেব আংটিটা নিজে হাতে পরিয়ে দিয়েছেন। গল্পটা এমন ছিল যে বাড়ি থেকে ফেরার পরদিন সাহেব অফিস থেকে ফিরে এসে তিনি আমাকে আদেশ করলেন, এক কাপ চা নিয়ে ঘরে আসলে কৃপা হতো। আমি ব্যাগ নেবার জন্য হাত বাড়াতেই তিনি বাধা দিলেন। কড়াসরে বললেন, আহ, ঘরে আসা চাই দ্রুত, বলে বড় বড় পা ফেলে চলে গিয়েছিলেন। আমি সময় নষ্ট না করে দ্রুত তার জন্য চা বানালাম। বলে রাখি, আমার সাহেবের চা বিশেষ চা, বেশি দুধের কড়া চা। তাতে চিনির বদলে দিতে হয় এক চিমটি লবণ। শুধু শুধুই কি তিনি এত নোনতা? যেমনি হুতুম লেবাসেবা, তার খাবারও তেমন লেবাসেবা। আমি তার পছন্দ মতো চা বানিয়ে হাজির হলাম। তিনি ফুল স্পিডে ফ্যান ছেড়ে বসেছিলেন খাটের উপরে। প্রচন্ড ক্লান্ত দেখালো তাকে। গলার টাইটা ঢিলে হয়ে ঝুলছে। ঘামে শার্টটা একেবারে গায়ের সাথে লেপটে গেছে। আমি চায়ের কাপ আগাতে তিনি পকেট থেকে একটা কৌটা বের করে খাটের উপরে রাখলেন। তারপর আমার হাত থেকে চাটা নিয়ে চুমুক দিলেন। একটা আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। আমি তখন কৌটাটার দিকে হাপুস নয়নে চেয়ে আছি। তিনি নিরত্তর ভারী স্বরে বললেন, পছন্দ হোক বা না হোক, আঙুলে যেন সারা জীবন থাকে। আমি কৌটাটা খুলতেই দেখলাম তাতে একটি সোনার আংটি। খুব সাধারণ একটি আংটি, কোনো কারুকাজ নেই তাতে। তবে খুব মনোযোগ দিলে দেখা যায় তার ভিতরে ছোট্ট দুটি অক্ষর লেখা, জে আর টি লেখা। আমাদের নামের প্রথম অক্ষর খোদাই করা, কিন্তু তাও খুব আড়ালে। আংটিটা আমার খুব পছন্দ হলো, কিন্তু হতাশ হলাম। ইস, কি হতো যদি তিনি নিজে হাতে পরিয়ে দিতেন। হয়তো নিজে হাতে পরালে তার অহংকারের প্রাচীরে ফাটল ধরত। তবে তখন না বুঝলেও আমার আর সন্দেহ রইল না যে তিনি এই আংটির মাধ্যমে একেবারে আমার উপরে নিজের সিলমোহর মেরে দিয়েছেন। তাই তো কলেজের গেটে আদেশ করেছেন যেন সবাইকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেই। আমি মিটিমিটি হাসলাম। তারপর তাকে খেপিয়ে দিয়ে বললাম, একেবারে কপালে খোদাই করে দিলেই তো পারেন, তাহলে তো আর হাত উঁচিয়ে দেখাতে হবে না। তিনি আমার কথায় আমার দিকে সরু দৃষ্টিতে চাইলেন। কপালে তীব্র ভাঁজ। সাহেবের ধারালো সেই দৃষ্টির মর্মার্থ বুঝতে পেরে আমি তাড়াহুড়ো করে বললাম, দেরি হচ্ছে, গেলাম, বলেই ছুট লাগালাম। দাঁড়িয়ে থাকলে আর পরীক্ষা দেওয়া লাগবে না। সাহেব তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে বধ করতেন। আমার মাঝে এই পরিবর্তন দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম যে আমি কিনা
এই বদরাগী সাহেবের ভয়ে ততষ্ট থাকতাম, সেই আমি এখন তার সাথে ফাজলামি করি, মুখে মুখে কথা বলি, তাকে খোঁচা মারি। সেই সাথে ধীরে ধীরে আমার পছন্দ অপছন্দগুলো বলি। তিনি মাঝে মাঝে রাগে চোখে তাকান, মাঝে মাঝে ধমকও দেন, আবার অপ্রকাশিতভাবে আমার পছন্দের মূল্য দেন। তিনি ধমকালেও ধীরে ধীরে আমার আর ভয় লাগতো না। সাহেবের প্রতি ভয়টা কোথাও যেন উধাও হয়ে গেছে ফানুসের মতো, বরং তাকে একটু একটু করে আমার ভালো লাগতে শুরু হলো। তিনি অফিস থেকে আসার পর থেকে আমি কারণে অকারণে তার সামনে ঘোরাঘুরি করতাম। মাঝে মাঝে চা বানিয়ে সামনে বসতাম, যেন গল্প করতে পারি। মাঝে মাঝে গল্প হতো, মাঝে মাঝে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম। তিনি কখনো কখনো ভরু নাচিয়ে শোধাতেন কি, আমি তখন নির্লজ্জভাবে আমার কথাগুলো তাকে বলতাম। তিনি শুনতেন, কখনো বকতেন, কখনো বলতেন যন্ত্রণা যত্ত সব, আবার কখনো নীরব শ্রোতা হতেন। তবে তার কথাগুলো শোনা হয় না। আমি যদি তাকে শুধাই, আজ কি হয়েছে, সাহেব ভুরু কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলতেন, প্রেসিডেন্ট বুশ এসেছিল, বলেছেন আপনার বউ পেয়ারার মাথায় পোকা ধরেছে, একটু পরিষ্কার করুন, যত্ত সব। তখন খুব আফসোস হতো, সাহেবের কি আমাকে বলার মতো কিছুই নেই, নাকি তার মনের কথা শোনার যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে বয়সের এই বিস্তর পার্থক্যটাকে দোষারোপ করতাম। হয়তো সেই পার্থক্যটার জন্যই সাহেব তার মনের কথাগুলো বলতে পারতেন না। সমবয়সী হলে হয়তো খুব সুন্দরভাবে তার মনটা পড়তে পারতাম। ঘর সামলানো আর পড়াশোনা করা যে কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একদিকে আমার টেস্ট পরীক্ষা, অন্যদিকে ঘর। প্রতিদিন দুপুরে রান্নাটা জিমিন আপু করতেন, কিন্তু রাতে খাবারের সময় আমি এবং সে একসাথে রান্না করতাম। সাহেবের একেবারে ঠান্ডা খাবার পছন্দ ছিল না, তাই প্রতিদিন সন্ধ্যার পর খাবার রান্না করতে হতো। আমি তখন টুকটাক রান্না শিখছিলাম, কিন্তু হয় নুন দিতে ভুলে যেতাম, না হয় কাঁচামরিচ দিতে। জিমিন আপু আমাকে ধীরে ধীরে শুধরে দিচ্ছিলেন। প্রথম যখন সাহেব আমার রান্না খেয়েছিলেন, তিনি হতাশ গলায় বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বাজে রাঁধুনির পুরস্কারটা যেন আমাকেই দেওয়া হয়। অথচ আমার পুরো রান্নাটা তিনি গ্রাসে খেয়েছিলেন। শাশুড়ি মা তাকে খোঁচা মেরে বলেছিলেন, তা খাচ্ছিস কেন? এখন কেউ রান্নায় কাঁচকলা হলে আমি কি উপোস দেব? খাবারগুলো তো আমারই পরিশ্রমের টাকা, নষ্ট হবে না? শাশুড়ি মা আর ঘাটলেন না। আমার রান্না এখন আগের মতো নেই, যে খায় সেই প্রশংসা করে, কিন্তু আমার সাহেবের প্রশংসা এখনো পাইনি। তবে একটা বিষয় বেশ বুঝি, তিনি আমার রান্না ছাড়া খেতে পারেন না। যতটা তৃপ্তির সাথে তিনি বাড়িতে খান, সেই তৃপ্তি আমি অন্য কোথাও খাওয়ার জন্য দেখি না। রেস্টুরেন্টের দামি খাবার খেয়ে এলেও তিনি ঘুমানোর আগে বলবেন, কিপা করে একটু ভাত আর ভাজি করে দিলে খেয়ে ঘুমাতে পারতাম। নাটক বললেই হয়, তে আমার তোমার রান্না ছাড়া পেট ভরে না। এখন ভাবলেই হাসি পায়। সেই সময় ঘরের সব কাজ করে রাতে পড়তে আমার খুব কষ্ট হতো। পরীক্ষা দিয়ে ঘর সামলানো আমার কাছে একটি বিভীষিকা। শুধু বাবার বাড়ির কথা মনে পড়তো। নিজের বাড়িতে আমার খাওয়ার চিন্তা করতে হতো না। আমি পড়তাম, মা এসে আমাকে নিজে হাতে খাইয়ে দিতেন, রাতে আমাকে চা করে দিতেন। শ্বশুর বাড়িতে সেই ছাড় নেই। রাতে পড়ার টেবিলে আমি ঘুমে ঢলে পড়তাম। আমার সাহেব একটু পর পর আমার মাথায় টোকা দিতেন। আমি যতক্ষণ সজাগ থাকতাম, তার কাজ ছিল আমার সামনে খাইস্টা লজিন মাস্টারদের মতো বসে থাকা আর আমার মাথায় টোকা দেওয়া। কখনো কখনো আদেশ করতেন, চা খাবো, কিপা করে বানিয়ে আনলে ভালো হয়। এখন আমি হাই তুলতে তুলতে শোধাতাম। তিনি কঠিন চোখে তাকিয়ে বলতেন, ঘুম ফেলে রাত যাচ্ছি, চা খেলে আমার আরাম লাগবে। ও হয়তো প্রশ্ন করে অলসের মতো বসে থাকা আমার অপছন্দ, কিপা করে উঠে চা বানালে ভালো হয়। যেন আমি মাথার দিব্যি দিয়েছি রাত জাগতে। অসহ্য লোক একটা, দয়া মায়াবিহীন কংক্রিট। আমি রেগে মেগে টেবিল ছাড়তাম, অনীহা নিয়ে চা বানাতাম। এক কাপ তার জন্য আর এক কাপ আমার জন্য। চা বানানোর তালে আমার ঘুম কেটে যেত। চা খেয়ে আবার পড়তে বসতাম। এইভাবে টেস্ট পরীক্ষা শেষ হলো। আশ্চর্যজনক হলেও আমি খুব ভালোভাবেই পাশ করলাম। যখন খুশি মনে সেই রেজাল্ট শোনালাম সাহেবকে, তিনি আমার খুশি মোটেও পাত্তা না দিয়ে বললেন, অঙ্কে তো একেবারে কাঁচকলার মতো অবস্থা। আমার বাচ্চা কাচ্চারা তো অঙ্কে ফেল করবে। কাল থেকে কোচিংয়ে ভর্তি করে দেওয়া হবে। 3 মাসে যদি একটু শুধরায়। হায়ার ম্যাথ আমার কঠিন লাগে, তাই একটু খারাপ হয়েছিল, কিন্তু বাকিগুলো তো ভালো করেছি। তার জন্য কি একটু প্রশংসা করা যায় না? চিপাধারী হুতুম একটা, যন্ত্রণার যত্ত সব। এ বাবা, সাহেবের ডায়লগ আমি দিচ্ছি কেন? তবা তবা।
অঙ্ক কোচিংয়ে যেতাম বিকালে, সকালে কলেজ থেকে খেয়ে সব গুছিয়ে আমি বের হতাম। একটা রিক্সা ঠিক করা ছিল। ওই সময় সাহেব থাকতেন অফিসে। আমি একা একা কোথাও যাব তার অপছন্দ। একদিন ফেরার পথে দেখলাম আমার দেবর যেহব পাড়ার আয় সঙ্গের পুরনো মন্দিরের কোনায় গিয়ে সিগারেট টানছে। যেহবের সিগারেট খাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল। সাহেব নিজে সিগারেট খেলেও আমার বিয়ের পর থেকে তিনি ঘরে সিগারেট খেতেন না। আমি অপছন্দ করি বিষয়টা যেন আজ করেছিলেন। ফলে ঘরে সিগারেট খাওয়া একটি অমীমাংসিত নিষেধাজ্ঞা ছিল। জিওপের সাথে আমার চোখাচোখি হতেই সে একটু অস্থির বোধ করলেন। দ্রুত সিগারেটটি পায়ে পিষে ফেললো। আমি তখন রিক্সায় ছিলাম। আমার রিক্সা তাকে পার হতেই দেখলাম তার সংকুচিত মুখখানা। জিওপ এই সময় ফিজিক্স কোচিংয়ে থাকার কথা। এটা বলেই সে গত মাসে 1000 টাকা নিয়েছে সাহেবের কাছ থেকে, অথচ সে কোচিংয়ে যায়নি। সে টোটো করে ঘুরছে আর সিগারেট টানছে। সেই ঘটনার সাক্ষী আমি। সেদিন খুব দ্রুত বাড়ি এলো যেহব। আমি তখন জিমিনাপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। যেহব ঘরে উকি দিতেই জিমিনাপু বললেন, কিরে চোরের মতো উকি দিচ্ছিস কেন? যেহব মিথ্যে বলা সেরা। সে সুন্দরভাবে বলল, ভাবির কাছে এলাম, একটা বই লাগতো। ভাবি একটু বইটা দাও তো। যেহব আমার থেকে 1 বছরের ছোট। আমরা একই কলেজে পড়ি, তাই জিমিনাপু সন্দেহ করলেন না। আমি বের হতেই যেহব আকতি করলেন, ভাবি ভাইয়াকে বলো না কিছু, আমি আজকেই শুধু কোচিং ফাঁকি দিয়েছি। ডাহা মিথ্যে কথা। আমার ধারণা যেহব কখনো কোচিংই যায় না। সে টাকা নিয়ে ক্রিকেট ব্যাট কিনে। তার পড়ালেখা ভালো লাগে না। তবে মিথ্যে বলে টাকা নেওয়া, বন্ধুদের সাথে টোটো করার বিষয়টা ভালো নয়। সাহেব দিনরাত পরিশ্রম করে শুধু আমাদের ভালো রাখার জন্য। আমাকে না বললেও আমি জানি তিনি কখনো রিক্সা চড়েন না। প্রতিদিন বাসে চড়ে অফিসে যান, টাকা বাঁচান, যেন আমরা 4টে প্রাণী আরামে থাকি। আমি বিয়ের পর থেকে সাহেবকে নিজের জন্য কিছু কিনতে দেখিনি, অথচ আমাদের কিছু লাগলে তিনি কার্পণ্য করেনি। তাই সেই মানুষটাকে আমার ঠকাতে মন মানল না। আমি কঠিন স্বরে বললাম, আমি তাকে মিথ্যে বলতে পারবো না। মিথ্যে বলার কি দরকার, তুমি বলবেই না। আমি কথা দিচ্ছি আমি আর এমন কাজ করব না। ভাইকে তো তুমি চেনো, আমার চামড়া তুলে লবণ লাগিয়ে শুটকি মাছ করে দেবে। এবারের জন্য তুমি সামনে নাও প্লিজ ভাবি। তুমি ওনাকে ঠকাচ্ছ কেন? উনি জানতে পারলে কষ্ট পাবেন, আর আমি জেনেও তাকে যদি না জানাই তাহলে আরো রাগ করবেন। বললাম তো এইবারই শেষ, প্লিজ ভাবি। আমাকে ভাই মেরেই ফেলবে। ভাইয়ের রাগ তো তুমি দেখোনি। যেহবের কথা আমার বিশ্বাস হচ্ছিল না। কিপাদারি হুতুম রাগী, কিন্তু সেই রাগের সীমা আমার জানা ছিল না। তবু যেহব ভীত। সতর্ক মুখ দেখে বাধ্য হয়ে বিষয়টা চেপে গেলাম। সতর্ক করলাম এই যেন শেষ হয়, কিন্তু আমি চাপিয়ে রাখলেও বিষয়টা চাপা রইল না। একদিন 6টার দিকে ঘরে চলে এলেন সাহেব। যেহব তখনও ফেরেনি। তিনি কারোর সাথে কথা বললেন না, বসার ঘরে থমথমে মুখে বসে রইলেন। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। অশুভ একটি ইঙ্গিত পাচ্ছিলাম। যেহব ফিরল আজানের সময়। সাহেবকে দেখেই সে ফ্যাকাশে হয়ে গেল। সাহেব ঠান্ডা গলায় শুধালেন, কোচিং কেমন চলে? ফিজিক্স স্যার ভালো করে পড়াচ্ছেন তো? যেহব মিথ্যের জোর সেদিন দুর্বল হয়ে গেল। সাহেবের ঠান্ডা গলায় তার অবস্থা বেগতিক। পিস্টার মতো সাদা মুখে আমতা আমতা করে বলল, ভালো। ব্যাগটা দেখি। উনি তোর খাতায় কি সব লেখান? যেহবের অবস্থা আরো চুপসে গেল। সাহেব তার জড়ো হওয়া মুখের দিকে না তাকিয়ে জোর করে ব্যাগটি টেনে নিলেন। ব্যাগে কোনো বই খাতা নেই। পাওয়া গেল সিগারেট আর গাঁজার একটি পুটলি। সাহেব আরো হিমশীতল গলায় বললেন, কোচিংয়ের নামে তাহলে এটা হচ্ছে তোর ফিজিক্স পড়া? মা হয়তো আন্দাজ করলেন নিজের ছেলেরা। তিনি বোঝালেন, ছোট মানুষ ভুল করে ফেলেছে। ছোট মানুষ? আমার থেকে মিথ্যে বলে কোচিংয়ের নামে টাকা নিয়ে গাঞ্জা কেনা ছোট মানুষই ভুল? সাহেবের রুদ্র কণ্ঠে বাড়ি কেঁপে উঠল। যেহবের অবস্থা একেবারে পাটকাঠির মতো হলো। সাহেব কঠিন স্বরে বললেন, আজ থেকে ওর পড়াশোনা বন্ধ। আমি একটা টাকাও দেব না। তোমার ছেলে রাস্তায় ভিক্ষা করবে নাকি রিক্সা চালাবে আমি সেই দায় নিব না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ, এবার মাথা থেকে নামাবো। সাহেব যা বলেন তা বেদ বাক্য। ফলে সাহেবের কঠিন শাস্তিতে যেহব তার পায়ে
পায়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আর হবে না, প্লিজ ভাইয়া ক্ষমা করে দাও। মা বোঝাতে লাগলেন, জিহুবকে এখন বেশি কড়াকড়ি করলে সে আরো খারাপ হবে বলে তার ধারণা। কিন্তু সাহেব অনড়। একটা সময় জিহুব ক্লান্ত হয়ে গেল, তখন তার রাগ প্রকাশ পেল আমার উপরে। তার ধারণা হলো আমি সাহেবকে বলেছি। সে চিৎকার করে উঠল, শান্তি হয়েছে, এই সব তোমার পরিকল্পনা, ইচ্ছে করে এমন করেছো তাই না? নিজে তো ঠিকই পড়াশোনা করছো, আর আমারটা বন্ধ করে দেওয়ার ধান্দা? তুমি ইচ্ছে করে ভাইকে বলেছো, শয়তান মেয়ে। অথচ আমি কিছুই বলিনি, আমি তবদা খেয়ে গেলাম। জিহুব আরো অকথ্য কথা বলতে শুরু করেছিল, অমনি শক্ত হাতের প্রচন্ড চর তার গালে বসিয়ে দিলেন সাহেব। সেই চরে ঘর কেঁপে উঠল। জিহুব তাল সামলাতে না পেরে ছিটকে পড়লো। তার ঠোঁট দাঁতে লেগে কেটে টপ টপ করে রক্ত বেরোতে লাগলো। রক্তে তার নীল গেঞ্জি ভিজে গেল। মা অবিশ্বাস্য চোখে তাকালেন সাহেবের দিকে। আমিও ভীত চোখে সাহেবের দিকে তাকালাম। তিনি কাঁপছেন রাগে, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার চোখের দিকে তাকাতেই আমি ভয়ে সংকুচিত হয়ে গেলাম। যে ভয়টা এতদিনে হারিয়ে গিয়েছিল, কোথা থেকে এসে আবার ঘাটে জমালো। সাহেবের ভয়ঙ্কর রূপ শুধু জিমিনাপুর মুখেই শুনেছিলাম। এই 3 মাসে আমি তা দেখিনি। ভেবেছিলাম জিমিনাপু বাড়িয়ে বলছে, সাহেব হয়তো খিটমিটি মেজাজে, অল্পতেই বিরক্ত হন। কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ ভুল করে দিলেন তিনি। তার কপালে দপদপ করে ফুলে ওঠা শিরা আর রক্তচক্ষু আমার ভিতরে তীব্র তাসের জন্ম দিল। আমার হাত পা কেমন অসাড় হয়ে গেল। সেই সাথে আরেকটা দুশ্চিন্তা আমাকে কাবু করেছিল, সাহেব কি আমাকে ভুল বুঝবেন? আমি জিহুবের ব্যাপারে জেনেও তাকে কিছু বলিনি। ঘরে যে শুধু একা আমি ভীত ছিলাম তা নয়, প্রতিটা মানুষ ভয়ে সিটিয়ে গিয়েছিল। মার হাত কাঁপছিল, তিনি বসে গিয়েছিলেন ধপ করে। সাহেব বড় বড় পা ফেলে এগিয়ে গেলেন জিহুবের কাছে, ঘাটটা শক্ত করে ধরে হিমশীতল স্বরে বললেন, জানোয়ার কোথাকার, একই তো দোষ করবি, উপর থেকে অন্যের ঘরে দোষ দিবি। তোর কি মনে হয় আমি ঘাসে মুখ দিয়ে চলি? আমাকে কেউ বলবে আর আমি যাচাই না করে হুমড়ি তুমড়ি করবো? গার্লস স্কুলের কোনায় বসে যখন গাজার পুটলি কিনছিলি, আমি সেইখানেই ছিলাম। কি ভেবেছিলি আমি তোর মিথ্যে ধরতে পারবো না? ভাই প্রেমে অন্ধ থাকবো? আমি অনেক সুযোগ দিয়েছি তোকে, তুই সদ্ব্যবহার করিসনি। এখন নিজের দোষ ঢাকতে কে দোষ দিচ্ছিস? ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা, নয়তো এখানেই পুঁতে ফেলবো আমি তোকে। এমন জানোয়ার ভাই আমার প্রয়োজন নেই। জিহুব অবজ্ঞা নিয়ে কোনোভাবে আওড়ালো। তার ঠোঁট ঝুলছে, রক্ত পড়ছে তা থেকে, গালের এক পাশ ফুলে উঠেছে। কি প্রকাণ্ড চট ছিল যে একটা চোখ খুলতে পারছে না। ব্যথায় সাদা ছেলেটা নীল হয়ে গেছে। মা কাপা স্বরে বললেন, জাঙ্কু, ওরে ডাক্তারের কাছে নিয়ে যা, ও মরে যাবে, মরে যাবে আমার ছেলেটা। সাহেব একবার মায়ের দিকে তাকালেন। রক্ত চক্ষুতে কোথাও যেন হতাশা লক্ষ্য করলাম আমি। এই মুহূর্তে সাহেবকে খুব পাষাণ মনে হচ্ছিল, ভয় কেমন জবুতবু হচ্ছিলাম। তার ভাইয়ের এত খারাপ অবস্থা, অথচ তার মুখশ্রীতে একটু মায়া নেই। এত ভয়ঙ্কর লোক আমার স্বামী। কিন্তু আজ জানি, উনি সেদিন করা না হলে আজ জিহুব ভেসে যেত। আর সে বাংলাদেশের আর্মির কর্নেল, ভাইয়ের একনিষ্ঠ ভক্ত, বিয়ে করেছে, 2টো মেয়েও আছে। ভাগ্যিস সাহেব শক্ত হাতে তার রশি ধরেছিল, এজন্যই আমার খুব আফসোস হয়। আমি তার সমবয়সী হলে হয়তো তার আর আমার মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হতো না। সে কেন করেছে সে ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারতাম। জিহুবকে নিজেই হাসপাতালে নিয়ে গিয়েছিল সাহেব। তার ঠোঁটে 3টি সেলাই লেগেছিল। রাতে ধুম জ্বর, হাসপাতালে ভর্তি করানো হলো। সাহেব একাই ওখানে ছিলেন। আমি জীবনাপুর ঘরে ঘাপটি মেরে বসেছিলাম। তার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে আসছে বারে বারে। জিমিনাপু আমার দিকে তাকাচ্ছেন। তার হয়তো মনে হচ্ছে যা ঘটেছে আমার জন্য। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন আমি মিথ্যে বলেছিলাম, তোমার উপরে দোষ দিয়েছিলাম। তুমি আমার উপরে রাগ করতে পারো, কিন্তু আজ দেখলে তো আমি কেন মিথ্যে বলেছিলাম। ভাইয়ের রাগ এর থেকেও ভয়ঙ্কর হয়। আমাদের ড্রয়িং রুমের শোকেসটা দেখছো না, ওটা একদিন রাগে ভেঙে ফেলেছিল ভাই। আমি জানি জিহুব জঘন্য কাজ করেছে, তবে তুমি আমাকে বলতে পারতে আগে। ভাইকে সরাসরি না বললেই হতো। বিশ্বাস করুন আপু, আমি তাকে কিচ্ছু বলিনি। জিহুব আমাকে বলেছিল সে আর এমন করবে না। আমিও আপনার ভাইয়ের ভয়ে তাকে বলিনি। বললে কি এখন আপনার রুমে বসে থাকতাম? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি না জানি আমাকে কি করবেন। জিমিন আপু,
তার একটা বই বন্ধ করে আমার পাশে এসে বসলেন। আমার ঠান্ডা হাতটা ধরে বললেন, তোমাকে কিছু বলবে না, তোমার প্রতি তার একটা সফট কর্নার আছে, নয়তো জেহবকে ওই অবস্থাতেও তোমার কাছে ক্ষমা চাওয়াতেন না। আমি অবশ্য ভাইকে দোষ দেই না জানো, ভাই রাগী ছিলেন ছোটবেলা থেকে, কিন্তু রাগটা প্রকাশ করতো না। গত 10 বছরে পিস্টনে পিষতে পিষতে সে এমন হয়ে গেছে। একটা সংসার চালানো, 4টে মানুষের দায়িত্ব নেওয়া এত সহজ না। তার মধ্যে যদি কেউ ক্যান্সারের পেশেন্ট হয়, ভাইয়া যখন অনার্স 3য় বর্ষে আমার বাবার কন্ট্রোনালিতে ক্যান্সার ধরা পড়ে। যদিও সেটা প্রথম স্টেজে ছিল, কিন্তু আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার ছোট চাকরি ছিল, তাতে 3টে ছেলে মেয়ের ভরণ পোষণ, যা অর্থ জমাতো বাড়ি জমি কিনতেন। হাতে জমানো কিছু টাকা ছিল, যা তার চিকিৎসাতে শেষ হয়ে গিয়েছিল। আমার বয়স 12, জেহপের 7। এই বাড়িটা আমার দাদার বানানো, তাই আমাদের মাথা গোঁজার কোনো চিন্তা না থাকলেও ক্যান্সারের মতো মরণব্যাধি রোগের সাথে লড়াই করার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। ভাইয়া তখন চাকরি করে না, মাঝে মাঝে টিউশনি পড়াতো, তাতে তার হাত খরচা চলে যায়, কিন্তু ঘর না। মা তাই সিদ্ধান্ত নিল বাড়ি বন্ধক রাখবে। বাড়ি বন্ধকের টাকা দিয়ে বাবার অপারেশন করানো হলো, রেডিও থেরাপি দেওয়া হলো। আল্লাহর রহমতে বাবা ক্যান্সার মুক্ত হলেন, কিন্তু দেনার বিশাল পাহাড় নেমে এলো ভাইয়ের উপর। ক্যান্সারের জন্য বাবা অফিস করতে পারতেন না, ফলে তার চাকরিটা চলে যায়। বাবার চাকরি চলে যাওয়ায় বিপদের পাহাড় নেমে এলো। তাই ভাইয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতো, যেন ঘর চালাতে পারে। সকালে বের হতো আর রাতে ফিরতো সে। বাবার ওষুধপত্র, আমাদের স্কুলের খরচ, আমাদের খাওয়ার খরচ সব মিলিয়ে কেমন যেন হিমশিম খেয়ে যেত সে। তাও কাউকে বলতো না, বলার মতো কেউ ছিলও না। কাকে বলবে, আমরা তো ছোট। আর মাকে বলবে, আরো জ্বালা তাতে। বাবা অসুস্থ হবার পর থেকে মাও কেমন যেন অস্থির অস্থির স্বভাব হয়ে গেল। বাড়ি বন্ধকের সুদ বাড়তে থাকলো, ভাইয়া খাবে খেলো এই সুদের চাপে। তাই বাবা যা জমি জমা বাড়ি কিনেছিলেন সব বেচে বাড়ির কিস্তি দেওয়া হতো, তাও অনেক দেনা ছিল। ভাইয়া সব একা হাতে সামলাতো। বাবা অসহায়ের মতো ভাইয়াকে দেখতো। ভাইয়া কারোর সাথে কথা বলতো না, এত চাপে যে কেউ নিয়ন্ত্রণ হারা হবে। ভাইয়ের অবস্থাও তেমন হয়েছিল, রেগে যেত, ধমকাতো। কোনো কিছু তার মতে না হলে তার মেজাজ তিরিক্ষি হয়ে যেত। পৃথিবীর প্রতি ছিল চরম বিরক্ত। আমরাও তার রাগকে ভয় পেতাম, ফলে ভাইয়া আমাদের কাছে ভয়ের উৎস হয়ে গেল। ভার্সিটি পার হয়ে ভাইয়া চাকরির জন্য মরিয়া হয়ে গেল। প্রতিদিন পরীক্ষা, ইন্টারভিউ, রেজাল্ট খুব ভালো হওয়ায় বেশি দিন লাগলো না, বেশ ভালো বেতনের চাকরি পেল ভাইয়া। অফিস শেষে আবার একটি টিউশনি করাতো, ফলে আমাদের ভালো দিন এসেছে বলে মনে হচ্ছিল। আমাদের বাড়ি বন্ধক ছাড়ানো হয়েছিল। বাবা সুস্থ, ঘরে অভাব নেই, ভাইয়া সব সামলে নিয়েছিল। কিন্তু কেউ কেউ বলে না, কারো কপালে সুখ সয় না, আমাদেরও তেমন হলো। বাবা আবার অসুস্থ হলেন, চেক আপ করে দেখা গেল তার ক্যান্সার আবার হয়েছে, তাও 3rd স্টেজ। অথচ আমরা টেরও পাইনি। অবস্থা খুব খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। খেতে পারতেন না, প্রায় হাসপাতালে ছুটতে হতো, কেমো দিতে হতো, শরীরটা নেতিয়ে গিয়েছিল। প্রায় একটা বছর মৃত্যুর সাথে লড়াই করেছে বাবা, সেই সাথে ভাইয়াও লড়েছে সবকিছুর সাথে। আমরা থেকেও নেই। বাবার যত্ন করতেন মা, মাও অসুস্থ। ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। সে যে একদণ্ড কারোর সাথে কথা বলবে সেই সুযোগও নেই। আমি দেখতাম ভাইয়া রাতে ঘুমাতো না, সিগারেট খেত আর পায়চারি করতো। মাঝে মাঝে শূন্যের দিকে তাকিয়ে থাকতো, কিছু যেন খুঁজতো। জানো ভাবি, ভাইয়া অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবার শরীর আর একা নিতে পারলো না। বাবা যখন মারা গেলেন আমি তখন ইন্টার পরীক্ষার্থী, যে হোক এইটে পড়ে। মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন, ভাইয়া সব একা সামলালো। আমাদের মনে হচ্ছে একটা বিশাল পর্বত আমাদের আগলে রেখেছে, অথচ সেই পর্বতকে কতটা ঝড় পোহাতে হচ্ছে কারো জানা নেই। বাবার মৃত্যুতে আমি ভাইয়াকে কাঁদতে দেখিনি, সে শুধু শুষ্ক চোখে তাকিয়েছিল বাবার লাশের দিকে। তাকে খুব ক্লান্ত লাগছিল। পরের দিন আবার সেই আগের জীবন। এভাবেই 4টি বছর কেটেছে। আমাদের ঘরের কর্তা ভাইয়া, তাই ভাইয়ার রাগারাগি করাটা আমরা মেনে নিয়েছি। আমার কি মনে হয় ভাইয়া আমাদের পালতে পালতে ক্লান্ত, তাই যখন তোমার সম্বন্ধ এলো সে মুখের উপরে না করে দিল, কারণ সে আরেকটা মানুষকে পালতে পারবে না। এই দায়িত্বের বোঝা তাকে নির্জীব করে দিচ্ছে। তুমি চিন্তা করো, মা অসুস্থ, একটা
জোয়ান বোন, ছোট ভাই সবাইকে দেখে রাখা, তাদেরকে পিতৃসে বড় করা কি কম কষ্ট? হয়তো এজন্যই আজ ভাই এত রেগেছে। তুমি যদি আমাকেও একটু বলতে, আমি জিহুবকে সাবধান করতাম। জিমিন আপু একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমার চোখ ভিজে গেছে। মানুষটার রাগগুলো যেন তখন খুব যৌক্তিক লাগছিল। আমার মনে হচ্ছিল ওনাকে যদি জড়িয়ে ধরে বলতে পারতাম, যখন ক্লান্ত লাগবে, মনে হবে পৃথিবীটা খুব অসহ্য, আপনি আমার উপরে রাগ ছাড়বেন, তাও নিজেকে কষ্ট দেবেন না। সাহেব যখন সকালবেলা বাড়িতে ফিরলেন ফ্রেশ হতে, আমি তখন পা টিপে টিপে তার ঘরে গেলাম। সারা রাত তিনি ঘুমাননি, তা তার চোখ মুখে স্পষ্ট ছিল। আমি অপরাধীর মতো তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি এক নজর আমার দিকে চাইলেন, তীক্ষ্ণ সে দৃষ্টি, কিন্তু কিছু বললেন না। আমি অপরাধীর মতো বললাম, আমি ওকে ক্লাস কামাই করে সিগারেট খেতে দেখেছিলাম, কিন্তু ও আমাকে হাতে পায়ে ধরে বলেছিল আর করবে না। আমি ওকে বিশ্বাস করেছিলাম, তাই আপনাকে জানাইনি। আমাকে ক্ষমা করে দিন। সাহেব শুনলেন, কিন্তু কিছু বললেন না। আলমারি থেকে একটি শার্ট বের করে বাথরুমে চলে গেলেন। বুঝতে পারলাম তিনি আমার উপরে রেগে আছেন, হয়তো কষ্টও পেয়েছেন। আমি সেদিন প্রতিজ্ঞা নিয়েছিলাম আর কখনো ওনাকে কিছু লুকাবো না, তাতে আমার শ্বশুর বাড়ির সবার সাথে মনোমালিন্য হলেও না। তবে সাহেবের রাগ ভাঙতে আমার খুব কষ্ট হয়েছিল সেবার, একদম নাকানি চোবানি যাকে বলে। জিওপের রিলিজ হলো 3 দিন পর। মা অত্যন্ত রেগেছিলেন সাহেবের উপর এবং কিঞ্চিত অসন্তুষ্ট আমার উপরেও ছিলেন। জিওপ কেমন ভেড়ার মতো হয়ে গিয়েছিল, তার চঞ্চলগুলো হুট করে উবে গিয়েছিল। মাঝে মাঝে তাকে দেখলে মায়া হতো, কিন্তু তার দোষটাও পাপের সমতুল্য। সাহেব তার আগের রূপে অনড় ছিলেন। জিওপকে বাড়িতে আনার পর পর ঘোষণা করলেন, আজ থেকে জিওপ বাড়ি থেকে অকারণে বের হবে না, মুদির দোকানেও যাবে না, কলেজে গেলে তের সাথে যাবে, ওর সাথে আসবে, বাসায় একটা শিক্ষক রাখবো, সেই সব পড়াবে। মা এবার তার অসন্তোষ চাপা রাখতে পারলেন না। তিনি অনুযোগের স্বরে বললেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হিতে বিপরীত হবে না জাঙ্কুক? একেই তো মেরে কি বানিয়েছিস, এখন জেলের কয়েদির মতো আচরণ করছিস। বেশি জোর দিলে কাঁচ ভেঙে যায়, তখন নিজের হাতে রক্তক্ষরণ হয়। আমি অত কিছু বুঝি না। যদি চাও জিওপের খাওয়ানোর খরচা, পড়ার খরচা আমি দেই, সে আমার কথাতেই চলবে। আমার কথার অবাধ্য হলে আমি তোমার ছেলেকে পারবো না। তোমার ছেলের পিছনে 1 টাকা আমি খরচা করব না। সে কিভাবে কি করবে তার ব্যাপার। সাহেবের দৃঢ় কথায় মা ক্ষিপ্ত হলেন। তিনি কঠিন গলায় বললেন, ভুলে যাস না, এই বাড়িটা আমার। আমার বাড়িতে থেকে তুই আমার ছেলে খাওয়ার পড়া বন্ধ করবি? মায়ের এমন কথায় আমি খুব আঘাত পেলাম। তিনি শুধু জিহবকে প্রশ্রয় দিচ্ছেন না, তিনি রীতিমতো সাহেবের সাথে পক্ষপাতিত্ব করছেন। হ্যাঁ, সাহেব একটু কড়াকড়ি করছেন বটে, তবে মায়ের এক ছেলের প্রতি প্রেম আর অন্য ছেলের প্রতি এমন কটাক্ষ ভাব আমার ভালো লাগলো না। সাহেবের চোয়াল শক্ত হলো। তিনি খুব কঠিন গলায় বললেন, বেশ, আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছি, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে থাকো। মনে রেখো মা, আমি যদি এ বাড়ি থেকে বের হই কখনো ফিরে তাকাবো না। যা বলি আমি তাই করি। এখন ভেবে দেখো কি করবে। তবে যদি চাও আমি এই বাড়িতে থাকি এবং তোমার ছেলে মেয়ের দেখাশোনা করি, তবে এই বাড়িতে তাই হবে যা আমি চাইবো। যেহেতু বাড়ির মানুষের সামান্য ব্রাশ থেকে শুরু করে যাবতীয় খরচ আমার টাকাতেই চলে, তাই জিহবকে কি করে সোজা করব, জিমিনকে কখন বিয়ে দেব, তুমি মিষ্টি খাবে কি খাবে না, আমার বউ পড়াশোনা করবে কি করবে না, সবকিছু আমার কথাতেই হবে। যদি না চাও বলে দাও। সাহেবের কথাটা প্রচন্ড পাষাণের মতো লাগলো, তবুও তিনি একচুল নড়লেন না তার কথা থেকে। এদিকে মা বিপাকে পড়লেন। বাবার কোনো পেনশনের টাকাও নেই, জমি জমা সব বেচে দেওয়া হয়েছে। সাহেব নতুন করে যাই কিছু করেছেন তা 4 জনের নামে, চাইলেই তা বেচা যাবে না। জিওপের পড়াশোনা, জিমিনাপুর বিয়ে, সব চিন্তা করে তিনি হাঁপিয়ে গেলেন। তাই বাধ্য হয়ে সাহেবের কথা মেনে নিতে হলো। শুধু রাগে বললেন, তুই টাকার গরম দেখাচ্ছিস, আল্লাহ বিচার করবে তোর। সাহেব শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আচ্ছা। জিওপের জন্য কড়া টিচার রাখা হলো। নাম ইয়োনো ভাই। ইয়োনো ভাই ভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট ক্লাস থার্ড। তার টার্গেট ছিল বিশেষ ক্যাডার হবেন। জিওপের সাথে সাথে তিনি আমাকেও পড়াতেন। আমারও কোচিংয়ে যাওয়া বন্ধ হয়ে গেল। জিওপের
সায়ের সঙ্গের সাথে মেলামেশা বন্ধ হয়ে গেল। সে কড়া শিক্ষকের পাল্লায় পড়ে পড়াশোনা শুরু করলো। আমারও ইন্টার পরীক্ষা ঘনিয়ে এলো। আমি ঘর সামলে পরীক্ষা দিলাম। আশ্চর্যজনক ব্যাপার, আমার রেজাল্টও ভালো হয়েছিল। রেজাল্ট ভালো হওয়ার সুবাদে সাহেবের সাথে শীতল হয়ে যাওয়া সম্পর্ক জন্মনে হয়ে গিয়েছিল। আমি যখন তাকে রেজাল্ট জানালাম, তিনি শান্ত স্বরে বলল, যাক, ঘটে বুদ্ধি আছে। কলেজের দ্বার পার করা গেল অবশেষে। এখন কি পড়াশোনা করা হবে নাকি ইস্তফা? আমাকে চারুকারুতে ভর্তি করবেন? আমার আঁকা আঁকির হাত ভালো। ছবি আঁকা? হ্যাঁ, কৃপা করে আমাকে চারুকলায় পড়ার সুযোগ দিন। সাহেব দীর্ঘ সময় গাঢ় দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। আমার হাতটা টেনে নিজের কাছে নিলেন, গাঢ় স্বরে শুধালেন, আমার কৃপা চাই? এখন যেহেতু আপনার গলায় ঝুলেই গিয়েছি, আর কারো কৃপা চাওয়ার তো আর উপায় নেই। তাই আপনার কৃপাই আমার জীবন ধন্য করতে চাই। সাহেব চোখ ছোট ছোট করে বললেন, জবান তো রেলগাড়ির মতো ছুটছে দেখি। তার সারা জীবন গেদা থাকবে নাকি? ঘরের কর্তি আমি। ওরে বাবা, তা কবে থেকে শুনি? এখনো ডিক্লেয়ার হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা শুনুন, আমাকে একটি গোলাপ ফুলের মালা এনে দেবেন, রেজাল্ট উপলক্ষে আমার উপহার। সাহেব আমাকে ছেড়ে দিলেন, পড়াশোনা জানালেন, ওই সব নকটামি করতে পারবো না, যন্ত্রণা যত সব। আমার মন খারাপ হয়েছিল তখন। কিপাদারি হুতুম হন হন করে চলে গিয়েছিলেন। আমি হতাশ হয়ে ঘরের হেসেলে ফিরে গিয়েছিলাম। তবে রাতে আমার খাটের উপরে একটি শাড়ির প্যাকেট পেয়েছিলাম। তাতে লাল একখানা শাড়ি, এক কাছে কাচের চুড়ি আর একটা গোলাপের মালা ছিল। চিরকুটও ছিল, বিচ্ছিরি হাতের লেখা। তাতে লেখা ছিল, কৃপা করে শাড়িটা পরে ধন্য হলে ভালো হয়। চিরকুটটা হাতে নিয়ে ঠিক কত সময় দাঁড়িয়েছিলাম আমার স্মরণ নেই। তবে ওই বাজে হাতের লেখার চিরকুটটা আমার পাওয়া প্রথম চিরকুট। আমি এখনো সেই চিরকুট খুব যত্ন করে রেখে দিয়েছি। সেই শাড়িটা এখন পুরনো হয়ে গেছে, রং জ্বলে গেছে পড়তে পড়তে, তবুও আমার আলমারিতে এখনো ঝুলছে। আমার আলমারির সব শাড়ি সাহেবের দেওয়া। তিনি সবসময় কটাক্ষ করে বলেন, পছন্দ শুধু আমিই ভালো, বাকি সব ফেরত ফেরত মার্কা। এজন্য আমার জামা থেকে জুতো এই বুড়ো লোকটাই কিনে দেয়। তার পছন্দের শাড়ি আমি এখন পরি। তবে এই শাড়িটা বিশেষ, সাহেবের দেওয়া প্রথম শাড়ি। শাড়িটা পরেছিলাম পরের দিন। লাল জমিনের লাল সুতোর কারুকাজ। শাড়ির উজ্জ্বল রঙে আমাকে আরো সুন্দর লাগছে। আমি আয়নায় নিজেকে দেখছিলাম। আমাদের বিয়ের 8 মাস চলে তখন। এই লোকটাকে প্রথম কি ভয়টাই না পেয়েছিলাম। ভয়টা যে একেবারে কেটে গেছে তা বলবো না, তবে সেই ভয়ের সাথে আরেকটা অনুভূতি একটু একটু করে আমার হৃদয়ে জড়ো হয়েছে। অনুভূতিটা শুধু শারীরিক নয়, এক বিচিত্র অনুভূতি। সাহেবের বকাঝকা আমার ভালো লাগে। তার কাছে আমার আবদার করতে দ্বিধা হয় না। ভরসার জায়গা মনে হয় এই মানুষটাকে। মানুষটার সেই রাগী শ্যাম মুখশ্রী যখন ঘুমে শান্ত হয়ে থাকে, আমি চোখ মুখে তাকিয়ে থাকি। তাকে দেখা সেই তৃষ্ণা আমার মেটে না। আমার মনে হয় তাকে দেখতে কখনো ক্লান্তি আসবে না। সাহেব সজাগ থাকলে সে আমাকে হাপুস নয়নে চাইতে দেয় না। অথচ এই লোকটার জল্পনা কল্পনাতেই আমার দিন কাটে। ঠিক কবে থেকে এই বদরাগী গম্ভীর কিপাদারি হুতুম আমার অস্তিত্বে মিশেছে আমি জানি না। তবে আমার জীবনে যে সে একটি বিশেষ অংশ বলতে আমার দ্বিধা নেই। সারাদিনের ক্লান্তির পর তিনি যখন বাড়ি ফেরেন, মনে হয় তাকে বসিয়ে তার ঘামটুকু আঁচলে পুছে বলি, শরবত বানিয়ে দেই। কিন্তু আহ্লাদের সুযোগ তো দেয় না মানুষটি। তার আহ্লাদ নাকি নটকামি লাগে। আচ্ছা, এসবকে বোধ হয় উপন্যাসিকরা ভালোবাসা বলেছেন। যদি তাই হয়, আমার কিপাদারি হুতুমকে অনেক বেশি ভালোবাসি। তিনি কি আমাকে ভালোবাসেন? কথাটা ভাবতেই আমার মনটা বিষণ্ণ হয়েছিল। আয়নায় দেখলাম কাজল কালো চোখটা ঝাপসা। আমি দুহাতে ওই লাল চুড়িগুলো পরলাম। মালাটা তার জন্যই রেখেছিলাম। আমার যে খুব শখ তার হাতে এই মালাটা পরার। সাজলাম মনের মতো করে। যখন লাল আঁচলটা মাথায় টানলাম, মনে হচ্ছিল আমি যেন নতুন বউ। এখন অপেক্ষা সাহেবের। সাহেব ফিরলেন রাতে, ক্লান্ত শরীরে ফিরে হনহন করে ঘরে এলেন। ফ্যানের গতি বাড়িয়ে বসলেন বিছানাতে। টাইটা আলগা করে হাত দিলেন, আমার গোছলের পানি। আমি কোমরে আঁচল গুজে দরজার কাছটা এসে দাঁড়িয়ে বললাম, বাথরুমেই দেওয়া। তিনি একবার চোখ তুলে আমাকে পূর্ণ দৃষ্টিতে দেখলেন। তার কপালের বক্ররেখাগুলো মিলিয়ে গেল। কেমন গভীর নয়নে তাকিয়ে রইলেন আমার দিকে। তার গাঢ় নয়নে আমার দেহ শিহরিত হচ্ছিল। এতটা
তৃষ্ণার্তক নয়নে আগে কখনো দেখেছিলেন বলে মনে হয় না। হুট করে সোজা হয়ে দাঁড়ালেন, দৃষ্টি সরিয়ে নিয়ে গায়ে ঘামে ভেজা শার্টটা খুলে ঝুলালেন আলনায়। আমি পা টিপে টিপে দাঁড়ালাম তার পেছনে, তার পেছন থেকে উকি দিলাম। সাথে সাথে বড় কোমর পর্যন্ত চুলগুলো বিছিয়ে গেল গামায়। তিনি একটু পিছনে ফিরে চমকালেন, গম্ভীর স্বরে ভুরু নাচিয়ে শোধালেন, কি আমাকে কেমন লাগছে? আমার চোখ চকচক করছিল, ওনার দৃষ্টি বলে দিচ্ছিল আমাকে খুব সুন্দর লাগছে, অথচ তার মুখে শোনার জন্য উতলা ছিলাম আমি। তিনি তীক্ষ্ণ চোখে চাইলেন, কপালে পড়ল গাঢ় ভাঁজ, বড্ড বেপরা স্বরে বলে উঠলেন, পেয়ারার মতো, বলেই গোছলে চলে গেলেন। আমার মনটা থিতিয়ে গেল। তখন নতুন নতুন প্রেমে খাবে খাওয়া মনটা একেবারেই ভেঙে গেল। অভিমান হলো বড্ড। কি হতো একটু প্রশংসা করলে? আমার এখনো ভেবে হাসি পায়, কি বাচ্চা মইটা না করতাম। মনের কষ্টে সে রাতে আমি খাবো না বলে মনস্থির করলাম। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। সাহেব গোসল সেরে এসে আমাকে এমন শয্যাশয়ী দেখে কপাল কুঁচকালেন, গম্ভীর স্বরে শোধালেন, রাত দুপুরে এমন ভেটকি মাছের মতো শুয়ে পড়ার কি মানে? শরীর টরীর খারাপ হলে যেন আগে থেকে বলা হয়, আমি গভীর রাতে কোলে কোলে নিয়ে ঘুরতে পারবো না। আমি এবার তার দিকে চাইলাম, আমার চোখ লাল হয়ে আছে। টলমল সেই চোখগুলোর দিকে এক দফা চাইলেন সাহেব, তারপর একেবারে পাত্তা না দিয়ে গামছা সরিয়ে পাঞ্জাবি পরে নিলেন। তিনি এখন খাবেন। আমার তার এমন নির্লিপ্ততা সহ্য হলো না। উঠে বসে তার হাতটা সজোরে টেনে ধরলাম। আমার হেঁচকা টানে তিনি তাল সামলাতে না পেরে ধপ করে বিছানায় বসে পড়লেন। তার চোখে মুখে দুর্বোধ্য বিস্ময়, কণ্ঠে তা একেবারে প্রকাশ না করে কঠিন স্বরে শোধালেন, কি? আমার চোখ টলমল করছে। তিনি আমার চোখের সেই অশ্রুর দিকে তাকিয়ে রইলেন বহুক্ষণ। আমিও জেদি, মাথায় তার প্রশংসা শোনার ভূত চেপেছে। এক বুক সাহস নিয়ে হাতটা টেনে ধরে বসে রইলাম। তিনি আমাকে ধমকালেও আমি হাত ছাড়বো না। তিনি আমার জেদ দেখলেন নিশ্চুপ নয়নে। তার ধারালো দৃষ্টিতে আমার কোনো ভাবান্তর হলো না। অতঃপর সাহেব কঠিন কণ্ঠে শুধালেন, কি হলো? বলুন, আমাকে কেমন লাগছে? হ্যাঁ, বললাম তো, কৃপা করে বলুন না আমাকে কেমন লাগছে। সাহেবের মুখে তখন তীব্র বিরক্ত, চশূষক শব্দ করে একরাশ অসন্তোষ নিয়ে বললেন, বলেছি না নাটকামি আমার ভাল লাগে না। বললে কি হয়? আমি তো আপনার জন্য সেজেছি। জানেন কত আশা নিয়ে আমি সেজেছি। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন না? আমার প্রশ্নে সাহেবের মুখখানা আরো যেন গম্ভীর হয়ে গেল। তিনি গম্ভীর ভঙ্গিতেই শোধালেন, ভালোবাসা কি? মানে মানে ভালোবাসার সংজ্ঞা কি? উদাহরণ সহ বলতে হবে। আমি উত্তর দিতে গিয়েও আটকে গেলাম। এতটা কষ্ট হলো যেন শরীরের প্রতিটা কোষ থেকে শুধু দুঃখ আর কষ্ট উপড়ে পড়ছে। ঠোঁট আটকে নাকের পাটা ফুলিয়ে কান্না আটকাবার অনেক চেষ্টা করলাম। তার হাত ছেড়ে দিলাম, পিঠ ফিরে আবার শুয়ে পড়লাম। তিনি কঠিন স্বরে শুধালেন, আবার শো হচ্ছে কেন? আমি উত্তর দিলাম না। আমার কান্না পাচ্ছে, ক্ষণে ক্ষণে নাক টানছে। তিনি যে ভীষণ বিরক্ত হলেন তা বোঝা গেল। দরাজ গলায় আবারও বললেন, এখন কি অন্বেষণে বসা হবে? দেবদাসী সাজা হবে? আমাকে এখন সেই গোসা ভাঙতে ওলে আমার সোনা বাবুটা বলতে হবে? যদি কেউ ভেবে থাকে আমি তার এসব ছেলে মানুষের সহ্য করব, তাহলে ভুল। এখন থেকে ভাববাচ্ছে কথা বলার উত্তর আমি দিব না। কৃপা করে যদি আমার সাথে কথা বলতে হয় তবে আমার নাম ধরে ডেকে সরাসরি যেন কথা বলা হয়। অমন দেয়ালের সামনে দাঁড়িয়ে বলা কথার উত্তর আমি দেব না। যার খেতে ইচ্ছে হচ্ছে সে খাক, আমাকে তোলার চেষ্টাও যেন না হয়। বলেই আমি গায়ে কাঁথা টেনে নিলাম। সাহেবের কঠিন দৃষ্টির আজ তার দিকে না তাকিয়েও ঠিক পেলাম, তবু আমি নড়লাম না। তিনি হনহন করে বেরিয়ে গেলেন। আমার গোলাপের মালাটা ওভাবেই পড়ে থাকলো টেবিলে। আমি তাকিয়ে রইলাম মালাটার দিকে। কিশোরীর মন তখন শুধুই স্বপ্ন দেখে গেল একদিন সাহেব আমাকে নিজ হাতে খোপায় গোলাপের মালাটা পরিয়ে দেবেন। খাবার টেবিলে সাহেব কি বাহানা দিলেন সেই খবর আমার ছিল না। শুধু ঘরে এসে তিনি লাইট বন্ধ করে দিলেন। আমার চোখে ঘুম নেই, অথচ আমি ঘুমের ভান করে পড়ে আছি। কালো আকাশে তখন রূপোর থালার মতো একটি চাঁদ উঠেছে। সেই আলো গলে পড়ছে জানলা দিয়ে। আমি টের পেলাম সাহেব আমার দিকে পাশ ফিরে শুয়েছেন। আমি নড়লাম না। আমি জানি তিনি আমাকে কাছে টেনে নেবে, কিন্তু আজ আমি তার ডাকে সাড়া দেব না। প্রচন্ড অভিমানে আমার মনের দেয়ালে
তালা ঝুলিয়েছি। ভাদ্র মাসের শেষ, আকাশে তখন মেঘ নেই। রাতে গুমোট বাতাসে ঘরটাও কেমন গুমড়ে উঠেছে। সাহেবের দৃষ্টি আমার পিঠে। তিনি শান্ত স্বরে ডাকলেন, পেয়ারা, পেয়ারা। আমার নাম তে। আমার উত্তর পেয়ে একটা শক্ত হাত আমার কোমর টেনে ধরলো, ঘাড়ে মুখখানা ডুবিয়ে গাঢ় স্বরে বলল, কিন্তু তুমি আমার পেয়ারা। আমি রাগী চোখে তার দিকে চাইলাম। তিনি সেই চোখে আলতো করে চুমু আঁকলেন। আমি কঠিন গলায় বললাম, যে আমাকে ভালোবাসে না আমি তার আদর নিব না। ভালোবাসা কি? আবারও প্রশ্ন উত্তর। শুধু আবেগ এই বিছানাতেই আসে আপনার? একটু নরম গলায় দুটো প্রশংসা করা যায় না? ভালোবাসা মানে বউয়ের যত্ন নেওয়া, তাকে মিষ্টি করে দুটো কথা বলা। কি কথা? এই যে তে, তোমাকে খুব সুন্দর লাগছে। তিনি আমার নাকের উপরে জোরে একটা কামড় দিলেন। আমি আ করে উঠতেই তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, সুন্দর না লাগলেও মিথ্যে বলতে হবে? আবারও ভাববাচ্য কথা। আর সুন্দর না লাগলে আমার কাছে এসেছেন কেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। যদি না ছাড়ি? আমার এত রাগ হলো আমি ঠিক তার বুকের মাঝখান বরাবর একটি কামড় বসালাম। তিনি নড়লেন না, একটু পর্যন্ত করলেন না। আমার কোমরটা টেনে আরো কাছে নিয়ে ফিসফিসিয়ে বললেন, ভুল বলেছি? আমার পেয়ারাকে আজ শুকনো মরিচের মতো লাগছে, তাই তো এত তেজ। রাগ মিটেছে? না, আমি খুবই রেগে আছি। আমার ঠোঁটে গাঢ় একখানা চুমকি দিয়ে বললেন, তাহলে রাগটা শুষে নেই? কিপা করে অনুমতিটুকু দেওয়া যাবে পেয়ারা? আমি তাকে নিজে থেকে সরাতে চাইলেও সরাতে পারলাম না। তিনি আমার মুখের প্রতিটি অংশে চুমু খেতে খেতে বললেন, পেয়ারার রাগটাও পেয়ারা মাখার মতো, টক মিষ্টি ঝাল। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. And the money's hot, doing something unholy. He's up. সাহেব আমাকে ভালোবাসে কিনা সেটা আর জানা হলো না, তবে তার আদরে আমার রাগটা টিকলো না। আমার জীবন আগের মতোই চলতে লাগলো। তিনি আমাকে চারুকলায় ভর্তি করলেন। শাশুড়ি মায়ের অসন্তোষের পরেও আমার কলেজে যাওয়া যথাসময় হলো। তিনি বারে বারে বললেন, বউ কি চাকরি করবে নাকি? ওরা তো পরে কি হবে? সাহেব তখন নিরুত্তর উত্তর দিতেন, ঘটে তো মালপাতি আছে, তো জং ধরিয়ে কি লাভ? অন্তত আমার ছেলেমেয়েরা ভালো আঁকতে পারবে। কথাটি শুনে শাশুড়ি মা আর কথা বাড়ালেন না, কিন্তু তার অসন্তোষ আমি টের পেতাম। আমার কলেজটা ছিল বাসা থেকে 15 মিনিট দূরে। সকালে সাহেব দিয়ে যেতেন, আসার সময় রিক্সা করে আসতে হতো। এটা ছিল আমার রোজকারের রুটিন। কিছুদিন ধরে লক্ষ্য করলাম, আমার ছুটির সময় কলেজের গেটের বাইরে কাইবাই দাঁড়িয়ে থাকে। এই কাইবাই হলো সে যে বিয়ের আগে আমাকে ডিস্টার্ব করতো। কাইবাইকে দেখে আমি ভয়ে সিটিয়ে যেতাম, কিন্তু কিছু বলতাম না। কয়েকদিন পর পর এরকম দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভাবলাম কিছুদিন কলেজে যাওয়া বন্ধ করে দেব। সাহেব জানতে পেরে আমাকে জিজ্ঞাসা করলো কেন কলেজে যাব না, কিন্তু আমি সাহেবকে কিছুই বললাম না। সাহেব কি বুঝলো কে জানে, সে আমাকে বলল, কালকে কলেজে যাবে, আমি তোমাকে আনতে যাব। উনি সত্যি সত্যি পরদিন আমাকে নিতে গেলেন। কাই ভাই যথারীতি দাঁড়িয়েছিলেন। আমি বের হতেই সাহেবের হাতটা টান দিয়ে ধরলাম, খুব আস্তে করে বললাম, ওনারা প্রতিদিন আমাকে ফলো করে। সাহেবের চোখ জোড়া মুহূর্তেই যেন জ্বলে উঠল। তিনি বাঘের ক্ষিপ্র গতিতে রাস্তা পার হলেন। কাই ভাই তখন খুব আয়েশ করে সিগারেট খাচ্ছিল। সাহেব তার সামনে দাঁড়ালেন। কাই ভাই একদলা থুতু ফেলে বললেন, কি রে ফকিন্নি পোলা? অমনি বাঘের খাবার মতো ঠাটিয়ে চর বসিয়ে দিলেন কাই ভাইয়ের মুখে। কাই ভাই চর খেয়ে বসা থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। আকস্মিক আক্রমণে তার মাথা যেন কাজ করা থামিয়ে দিল। ঠোঁট কেটে গলগলেই রক্ত পড়ছে, মুখের এক পাশ ফুলে উঠেছে, চোখ মেলতে পারছে না সে। সাহেব তার কলার টেনে নিজের দিকে আনলেন, খুব শীতল স্বরে তাকে হুমকি দিলেন, এরপর থেকে কখনো আমার বউয়ের 30 মিনিট দেখলে তোর আব্বারে শুদ্ধ পুঁতে রাখবো। যে মানুষকে পুলিশ অব্দি ছুঁতে পারে না, আমার সাহেব তাকে কিনা চর মেরে মুখের মানচিত্র বদলে দিল। আমি হতভম্বের মতো চেয়ে আছি। আমার মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে পৃথিবীটা দুলছে। কখন যে সেই দুলুনি আমি নিজেকে ডুবিয়ে দিলাম আমার মনে ছিল না। যখন চোখ খুললাম, এক ক্লিনিকের সাদা বিছানাতে শুয়েছিলাম। পাশে নার্স আমার স্যালাইন দেখছিলেন। আমার হাতে তখন চিনচিনে ব্যথা।
চোখ মেলে নার্সের দিকে তাকাতে সে আমার দিকে হাসি মুখে চাইলেন। আমি সাহেবকে খুঁজলাম কিন্তু তাকে দেখতে পেলাম না। আমি উঠতে গেলে নার্স মৃদুস্বরে বললেন, ওঠো না, এখন খুব সাবধানে থাকতে হবে, অন্তত 3 মাস। আমি ভ্যাবলার মতো চেয়েছিলাম। নার্স হাসি মুখে বললেন, তুমি একা নও, তোমার পেটে আরেকজন বাড়ছে। কথাটা বুঝতে আমার সময় লাগলো। আমি অনেকক্ষণ শূন্য নয়নে তাকিয়েছিলাম। হুট করে আমার বাচ্চার সত্তাটা বড় হয়ে গেল। মাতৃত্ব হয়তো মেয়েদের ভিতরে সবসময় লুকায়িত থাকে, তাই তো নার্সের কথা শুনতেই আমার ভেতরে লুকানো মা সজাগ হয়ে গেল। আপনা আপনি ভার হয়ে গেল শরীর, যত্নশীল হয়ে গেল কাউকে সুরক্ষা দিতে। সে হয়তো এখনো একটা ছোট্ট মাংসপিণ্ড, তবু আমার হাত পেটে চলে গেল। মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতির সংমিশ্রণ উদিত হলো। আমি কি ভালো মা হব? এর মধ্যে আমার সাহেব ফিরে এলেন। তার চোখ মুখ অত্যন্ত কঠিন। তার মুখের ভাব দেখে আমার হৃদয় ধক করে উঠল। সাহেব কি খুশি নন? আমি মা হতে চলেছি সংবাদটা শোনার পর থেকে সাহেবের মুখখানা ছিল গম্ভীর। ক্লিনিক থেকে বাসা পর্যন্ত তার চোয়াল ছিল কঠিন। এই কাঠিন্য তার চেহারাতে সর্বত্রই লেগে থাকে। তবে সেদিনের কাঠিন্য যেন মাত্রাতিরিক্ত বেশি ছিল। আমি রিকশায় তার পাশেই বসেছিলাম। আমার হাত তার বড় বড় হাতের ফাঁকেই ছিল, কিন্তু সাহেব একটাও কথা বলেনি, শুধু সামনের দিকে তাকিয়েছিলেন। আমার মা হবার খবরে সব থেকে খুশি বোধহয় আমার শাশুড়ি হয়েছিল। আমার উপরে জমে থাকা সকল অসন্তোষগুলো ভুলে গিয়ে তিনি আমাকে সদরে বুকে জড়িয়ে নিলেন। বহুদিন আমার উপরে যে চাপা ক্ষোভগুলো ছিল সেগুলো সেদিন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তিনি শুধু বলেছিলেন, অবশেষে আমার বাড়িওয়ালা আসছে। মায়ের উৎসাহকে একেবারে পণ্ড করে দিয়ে তিনি গম্ভীর স্বরে বললেন, এমন আদিক্ষেত করার কিচ্ছু হয়নি। সাহেবের কথাটা আমার কানে উত্তপ্ত গলা সরকার মতো লাগলো। বাসায় গমগমে উত্তেজনা কেমন বয়ে গেল। মা ধমকের সুরে বললেন, এসব কি কথা জাঙ্কুক? ঘরে এত বড় সুখবর আর আদিক্ষেতা করবো না? তুই এখন 2 কেজি মিষ্টি এনে শ্বশুর বাড়িতে যা। ওনাদেরও জানা আমার বাড়িওয়ালা আসছে। সাহেবের কপালে তীব্র ভাব, চোয়াল শক্ত, যন্ত্রণা যত সব। আমার মনটা কেমন বসে গেল। মস্তিষ্ক জুড়ে একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, সাহেব কি খুশি নন? আমার সব আনন্দগুলো তেতো অনুভূতির মিশ্রণে পিষতে লাগলো। বারবার একটা ভোঁতা ভয় আমাকে কাবু করলো। সাহেব কি বাচ্চাটি চান না? আমি যখন ঘরে গেলাম তখন দেখলাম সাহেব জানালার কাছে সিগারেট ফুঁকছে। ধোঁয়ায় ঘর একেবারে ভরে গেছে। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ওই গন্ধে। আমি প্রথমে ফ্যান ছাড়লাম। ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দে নড়ে উঠলেন তিনি। একটু আর চোখে তাকালেন আমার দিকে, তারপর হাতের সিগারেটটা পিষে ফেলে দিলেন। বিয়ের পর আমি তাকে ঘরে সিগারেট খেতে দেখিনি। সেদিন হঠাৎ করে কেন এমন ব্যতিক্রম আচরণ করেছিলেন আমার মাথায় আসছিল না। সাহেব আমার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি তার শার্টের হাতা টেনে ধরলাম। অবুঝ বাচ্চাদের মতো শুধালাম, আপনি খুশি নন? তিনি আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রইলেন। তার চোখের ভাষা বোঝার ক্ষমতা সেদিন আমার ছিল না। আজ হলে হয়তো বুঝতাম ওনার ভিতরে তখন কি চলছিল। সাহেব আমার হাতটা ছাড়ালেন, গম্ভীর স্বরে আদেশ করলেন, বিশ্রাম করো। মা হবার খবরটি যখন জানতে পেরেছি তখন আমার 9 সপ্তাহ চলে। আমার সন্তানের হার্টবিট চলে এসেছে। আল্ট্রাসোনোগ্রাম করা হলো পরের দিন। একটা বড় ডাক্তারের কাছে সাহেব আমাকে নিয়ে গিয়েছিলেন। তিনি আমাকে অনেক পরীক্ষা দিলেন। পরীক্ষার রিপোর্টগুলো দেখে তাকে খানিকটা চিন্তিত লাগলো। কপালে ঘন ভাঁজ, মহিলার বয়স 45-এর কাছাকাছি। তিনি তার মোটা চশমাখানা খুলে বললেন, বয়সটা একটু কম, ওজনও কম, হিমোগ্লোবিন কম, বাচ্চার গ্রোথ তুলনামূলক কম। আমি শুধু বলবো এখন তার যত্ন নিতে হবে, বাকিটা আল্লাহ ভরসা। আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে। তার মুখভাব ধরতে পারলাম না। অনুভূতি শূন্য ভাবলেশীন চেহারা। মহিলা আমাকে কড়া সুরে বললেন, শোনো মেয়ে, তোমাকে সাবধানে থাকতে হবে। লাফালাফি করা যাবে না, ছোটাছুটি করা যাবে না। মনে রাখবে 3 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট হবার চান্স থাকে। আর তোমার যেহেতু অপুষ্টি শরীর, তাই তোমার ঝুঁকি বেশি। তারপর আমার সাহেবকে কড়া করে বললেন, সে না হয় বাচ্চা, তোমার তো বয়স কম না, কন্ট্রোল নেই নাকি? বাচ্চা আল্লাহর দান, আমিও জানি।
কিন্তু মায়ের বয়স আর শরীরের দিকেও তো খেয়াল রাখা উচিত ছিল। জোশ এসেছে তাই বউকে মা বানিয়ে দিলাম, এটা তো পুরুষত্ব না। এখন বউকে খাওয়াও, একটু মোটা করো, আর ভারী কাজ করতে দেবে না। আর ওকে 2 ব্যাগ রক্ত দিতে হবে, ডোনার রেডি করো। সাহেব এই প্রথম ভুরু কুচকে চোয়াল শক্ত করে বসে থাকেন। ডাক্তার ম্যাডামের বকা খেয়েও তিনি রাগ করলেন না। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমি তার হাত ধরে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি সুস্থ থাকবো। সাহেব আমার কথায় উত্তর দিলেন না। সারাটা রাস্তা তিনি গম্ভীর হয়ে রইলেন। আমি তার হাতটা ধরে থাকলাম বটে, কিন্তু তিনি আমার হাত ধরলেন না। এরই মাঝে কাইবাই তার দলের লোকজন আর আমাদের কমিশনারকে বাসায় নিয়ে এসে অনেক হম্বিতম্বি করতে চাইলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। পরে অবশ্য জিমিনাপুর কাছ থেকে বিষয়টা আমি জানতে পেরেছি। তার থেকেই শোনা, ভার্সিটিতে থাকতে সাহেব রাজনীতি করতেন। উঁচু লম্বা বিদায় তার দাপট আলাদা ছিল। রাগী মানুষ বলে কেউ ঘাটাতেন না। মারামারিও তিনি বেশ করতেন, সেটাও একটা ভয়ের কারণ ছিল। বাবা অসুস্থ হবার পর থেকে তিনি এসব থেকে সরে যান। তবে কাউন্সিলর নির্বাচনে সেবার নাকি বেশ কাজ করেছিলেন, যে কারণে আমাদের কাউন্সিলর জয়ী হয়েছিল। হয়তো এজন্যই তাকে সমীহ করে কাউন্সিলর। সাহেবের সম্পর্কে এই নতুন তথ্য পেয়ে অনুভব করলাম আমার সাহেব যেন তেন মানুষ না, উচ্চ পর্যায়ের মানুষ। তাকে আমারও সমীহ করা উচিত। এখন থেকে একটু বেশি বেশি কৃপা করতে হবে। কৃপাদারি হুতুম আমার কাছে হলেও জিয়ন জাংকুক নামের ভার অনেক। ডাক্তারের কথা সাহেব বেশ মনোযোগ দিয়ে পালন করছেন। তিনি বাসার জন্য একটি কাজের মেয়ে রেখেছেন, যে কিনা 24 ঘন্টায় কাজ করবে আমাদের বাড়িতে। শাশুড়ি মা তাতে আপত্তি জানালেন। এতক্ষণ রাখার কি দরকার? বউয়ের তো এখনো পেটি বের হয়নি। হয়নি হবে, বাচ্চার জন্য আদিক্ষেতা তো দেখাচ্ছিলে সেদিন, এখন সব ফুরিয়ে গেল। বাচ্চা যদি চাও তবে সে যেন ঠিকমতো পৃথিবীতে আসে, সেটাও খেয়াল রাখো। আগে জানলে আমি এই ঝামেলা নিতাম না কাঁধে, কিন্তু এখন ঝামেলা যখন চলেই এসেছে, একটু কোঅপারেট করো। কৃপা করে আমার ভোগান্তি বাড়িও না। তোমার বাড়িওয়ালার মাকে সুস্থ রাখো, বাড়িওয়ালাও সুস্থ থাকবে। সাহেবের কথায় মার কথা বলার সুযোগ পেলেন না। তবে আমার একটা কথা খুব কানে বাজলো, ঝামেলা। আমার বাচ্চা সাহেবের কাছে ঝামেলা? দোষ কি আমার? কৃপা চেয়েছে, তিনি কি ঝামেলাকে আনেননি? আমার চোখ ঝাপসা হয়ে গেল। মা হবার কারণে বা হরমোনের গোলযোগে আমি কেমন অনুভূতি শোভন হয়ে গেলাম। আমার হুটহাট করে মন খারাপ হয়, কান্না পায়, রাগও ওঠে, কিন্তু সেগুলো দেখানোর সুযোগ হয় না। সাহেবের শীতলতা আমাকে পীড়া দেয়, আমি সেই পীড়াটা কাউকে বোঝাতে পারি না। আমি জানি সাহেব আমাদের 4টা প্রাণীকে টানতে টানতে ক্লান্ত। তিনি সেই বিরক্তটা প্রকাশ না করলেও তার ক্লান্তিটা ঠিক প্রকাশ পেত। কিন্তু তাই বলে নিজের সন্তানের প্রতি অনীহা তৈরি হওয়াটা কি যৌক্তিক? আমি আমার পেটের দিকে চেয়ে থাকলাম, মনে মনে বললাম, তুমি কষ্ট পেও না, তোমার বাবা মুখেই করলা, মনের দিকে সে রসগোল্লা। আমাকে রক্ত দেওয়া হলো পরের সপ্তাহে। প্রথম ব্যাগ রক্ত দিতে প্রায় 4 ঘন্টা লেগেছিল। আমার মাথা ঝিমঝিম করছিল, খাওয়াও নিষেধ। আমি বিছানায় শুয়েছিলাম, আমার পাশে কঠিন মুখে বসেছিল সাহেব। আমি তার দিকে চাইতেই তিনি আমার চোখে হাত দিয়ে ঢেকে দিলেন। কড়া স্বরে বললেন, কৃপা করে ঘুমালে ভালো হয়। না, আমি ঘুমাবো না, আমার ঘুম আসছে না। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম। তার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে রইলাম। তিনি কপাল কুঁচকালেন, কঠিন গলায় ধমক দিয়ে বললেন, তাহলে আর কি, তাল পাড়া হোক। বড় তো তাল গাছে তুলে দিই, যন্ত্রণার যত্ত সব। আপদ আমার ঘরেই ওঠে। আমি থমথমে চোখে তাকিয়ে রইলাম তার দিকে, তারপর চোখ সরিয়ে নিলাম। আমার কান্না পাচ্ছিল খুব। এত বিচ্ছিরি মানুষের সাথে কেন আমার বিয়ে হয়েছে, সেটাই বারবার মনে হচ্ছিল। এরই মাঝে আমার কাজের খালা একটি আকাম করেছিল। মহিলা মিঠা মিঠা কথায় চুরি করে আমাদের ঘর খালি করে দিয়েছিল। টের পেয়েছি যখন জিমিনাপুর বিয়ের জন্য আনা গহনা হারালো। মহিলা এরপর থেকে গায়েব। আমার শাশুড়ি রাগ দেখে কি, এই প্রথম তিনি সঠিক ছিলেন আর সাহেব ভুল। তিনি সাহেবকে বেশ কথা শোনালেন। বলেছিলাম না যারে তারে ঘরে ঢুকাস না, বউ প্রেমে অন্ধ হয়ে গেছিস। বাচ্চা কি ওর একার হয়েছে? ওর বয়সে আমারও বাচ্চা হয়েছে। আমিও একটা 12 জনের সংসার টানছি, ন্যাকামির জায়গা থাকে না। শোনো মা, একটা কাজের মানুষ গেছে, আমি আর একটা রাখবো। এখানে তো চিল্লাচিল্লি করার কিছু হয় নাই তো। আমি চিল্লাপাল্লা করছি?
হ্যাঁ করছো। বাচ্চাটা আমিও চাইনি, হয়তো একটি ঝামেলা কাঁধে এসে পড়েছে। এমনি একটি গেদা বউ, নিজেকেই সামলাতে হিমশিম খায়, তার উপরে অপুষ্ট, দু ব্যাগ রক্ত পর্যন্ত দিতে হয়েছে। ভুলটা আমার, আমার সতর্ক হতে হতো। গবেট তো আমি, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়েছি। এমন সময় জেনেছি যে অ্যাবর্শন করানোর উপায় নেই, নয়তো আমি এই বাচ্চাটা নিতাম না। ওই গেদা এই 9 মাস আসলে পার করতে পারবে কিনা সন্দেহ। এখনো চলাফেরায় কোনো ভারিক্কি নেই, লাফাতে লাফাতে সিঁড়ি থেকে নামি। আমি তো সারাক্ষণ সময় পটের বিবি হয়ে থাকতে পারবো না, তাই আমি চাই না কোনো প্রকার রিস্ক হোক। সুতরাং আমি আবার কাজের মানুষ রাখবো। সবাই এক সমান হয় না। তুমি পেরেছো বলেই যে জেতাটাও পারবে সেটা ভাবা বোকামি, তাই আমার উপর চলতে যেও না। মা একদম থমকে গেলেন, সেই সাথে আমিও। আমার মনটা বিষিয়ে গেল সাহেবের রুক্ষ কথাগুলো। অব্যক্ত অভিমান জমলো বুকে, সেই সাথে ক্ষীণ রাগ। সেদিন সাহেব অফিস যেতেই আমি ঘর ছাড়লাম। মাকে বললাম একটু মার ওখানে ঘুরে আসি। জাঙ্কুক জানলে ঘর মাথায় করবে, ওর রাগ তো তুমি জানো। আপনি আমার উপরে দোষ দিন, বলবেন অবাধ্য গেদা, কোনো কথাই শোনেন। বাবার বাড়িতে যেতেই মা বাবার যত্নের কোনো কমতি রইল না। আমার মন দ্রবীভূত হলো, জমায়িত চাপা কষ্টগুলো চোখের জলের মতো বের হলো। আমি মাকে জড়িয়ে ধরে ঠিক কতটা সময় কাঁদলাম আমার স্মরণ নেই। মা আমার শুকনো মুখ দেখেই বললেন, তুই অনেক শুকিয়ে গেছিস, জামাই তোর যত্ন নেয় না? আমি ঠিক উত্তর দিতে পারলাম না। যত্ন সে ঠিকই নেয়, কিন্তু আদর করে না। ওই যত্নটা বড্ড রুক্ষ, প্রাণহীন লাগে। মায়ের যত্নে সেই দিনটা আমার খুব ভালো গিয়েছিল। আমি শুকিয়ে গিয়েছি বলে মা 2 ঘন্টা পর পর আমাকে খাওয়ালেন। আমার অরুচি ভাব হতো, বমি বমি লাগতো, খেতে পারতাম না। আমার অরুচি দেখে মা আমার সব প্রিয় খাবার রাঁধলেন, তাও বেশি কিছু খেতে পারলাম না, খেলেই শুধু বমি আসছিল। খাওয়া দাওয়া শেষে ক্লান্ত শরীরটা বিছানায় দিতে ঘুমিয়ে গেলাম। সেই ঘুম ভাঙলো রাত 9টায়। তাও মা টেনে তুলে চিন্তিত স্বরে জানালেন, জামাই এসেছে। চোখের পাতায় ঘুমের রেশ লেগেছিল, আমার মস্তিষ্ক তখন অকেজ। সাহেব আসার খবরটা ঠিক ধারণ করতে পারলো না। ফেল ফেল করে মায়ের দিকে তাকাতেই মা আমার মাথায় হালকা গাঁটটা মেরে বলল, তোর বর আসছে পাগলি। যখন অনুধাবন করলাম তখন আবার চাপা সেই অভিমানে ভোতা যন্ত্রণা চড়াও হলো। আমি কঠিন মুখে বসে থাকলাম। আমার হেলদোল না দেখে মা খুব বিরক্ত হলেন, কঠিন স্বরে বললেন, ওঠ, মাথা ঘুরাচ্ছে, তুমি যাও, আমি পরে যাব। মাথা ঘোরানোর কথা শুনতেই মা খানিকটা ছাড় দিলেন, নরম গলায় বললেন, আচ্ছা তুই বিশ্রাম কর। মা চলে গেলেন। আমি বসে থাকলাম আমার ঘরে। আমার দৃঢ় প্রতিজ্ঞা, ওই বাড়িতে যাব না। কি দরকার কারো বোঝা হওয়ার? মা হবার অনুভূতিটা আমার জীবনের সব থেকে প্রিয় অনুভূতি। আগে শুধু জানতাম মাতৃত্ব নারীর পূর্ণতা, কথাটি আমি টের পেলাম যখন আমার ভিতরে একটি প্রাণ এলো। এই প্রাণের জন্য আমি পৃথিবীর বিরুদ্ধেও যেতে পারি, এমনকি সাহেবেরও। আমার বাচ্চাকে কেউ তাচ্ছিল্য করবে, অবহেলা করবে, সেটা আমি মুখ বুজে সহ্য করব, এমনটা ভাবলে সে ভুল। আমার মন শক্ত করলাম, বারবার নিজেকে শাসালাম। সাহেব বললেই ঘ্যাং ঘ্যাং করতে করতে যাবি না। মিনিট পাঁচেকের মধ্যে আমার ঘরে সাহেব ঢুকলেন। বিধ্বস্ত তার অবস্থা, তাই ঢিলে হয়ে গলায় ঝুলছে, চুলগুলো এলোমেলো, পরিপাটি ইস্ত্রি করা শার্টটা কুঁচকে গেছে, কপালে ঘাম লেপ্টে আছে, খুব ক্লান্ত, পরিশ্রান্ত মুখ। ঘরে ঢুকেই তিনি তীক্ষ্ণ চোখে আমার দিকে চাইলেন। সেই চাহনিতে আমি গা করলাম না, অন্যদিকে মুখ করে বসে রইলাম। তার তীক্ষ্ণ চাহনি আমার গায়ে সূচের মতো ফুটছে, তবু আমি অনড়। তিনি একটি ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। আমার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসলেন, হাত পা ছেড়ে, মাথা নিচু করে অনেকক্ষণ শ্বাস ফেললেন। আমি আর চোখে তাকে দেখছি। ভাবখানা এমন যেন আমাকে না দেখতে পেয়ে তার নিঃশ্বাস আটকে গিয়েছে। ঢং, সামনে থাকলে সারাক্ষণ আপদ, যন্ত্রণা, যত সব বুঝে বলেন, আর এখন ঢং করছেন যেন তার প্রাণ ওষ্ঠাগত। আমার আরো বেশি রাগ লাগলো, ফলে চোখ সরিয়ে নিলাম। তিনি একটু জিরিয়ে নিলেন যেন, তারপর এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন, গম্ভীর স্বরে শুধালেন, আমাকে না জানি একা একা এখানে আসার কারণ কি? আমি একবার তার কঠিন মুখের দিকে চাইলাম, তারপর নির্লিপ্ত স্বরে বললাম, আমার ইচ্ছে। ইচ্ছে? এই টিনটিনি ফড়িংয়ের মতো লাফাতে লাফাতে বাপের বাড়ি এসে এখন ইচ্ছে দেখানো হচ্ছে? মানে একটু শান্তি আমাকে দেওয়া যায় না? সবসময় একটা ফাতরামি করতেই হবে।
শান্তিই তো দিলাম, আর কি চান আপনি? একা একা এখানে এসে আমাকে শান্তি দেওয়া হয়েছে, খুব কৃপা করা হয়েছে। অবাধ্য গেদা একটা। জামা কাপড় গুছিয়ে এবার কৃপা করে আমার সাথে চললে ভালো হয়। শান্তি দিচ্ছে, যন্ত্রণা যত সব। আমি তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালাম। আমার ভিতরটা রাগে অভিমানে ভোতা যন্ত্রণায় তেতো হয়ে উঠল। সাহেবের ওই তিক্ত কথাগুলো নেবার ক্ষমতা হারিয়ে ফেললাম। হরমোনের গোলযোগ বা আমার জমে থাকা ক্ষোভ কিছু একটা হয়তো মাত্রা ছাড়ালো। চিৎকার করে উঠলাম মুহূর্তে। যন্ত্রণা যখন কে বলেছে আমাকে নিতে আসতে? আমি বলেছি? আমি তো আপনার ঘাড়ে চেপে বসেছি, এখন আমার বাচ্চাও। তা বাবু, এত যন্ত্রণা আপনাকে আর নিতে হবে না। আমি আপনার সাথে ফিরছি না। আমি কোনো সংসার করব না আপনার সাথে। আমার বাচ্চা তো আপনার জন্য একটা আপদ, ঝামেলা, বোঝা। নিতে হবে না ওর দায়িত্ব। আমি পালন করব আমার বাচ্চা, তাও একা। আপনি এখন চলে যাবেন, এক্ষুনি। আমার চোখে দাউ দাউ করে জ্বলছিল ক্ষোভের আগুন। আমার এমন রুদ্রমূর্তি রূপে সাহেব যেন একটু চমকালেন। তার দৃষ্টিতে বিস্ময় ছিল, তিনি তার মুখে প্রকাশ করলেন না। গম্ভীর কণ্ঠে শোধালেন, যাওয়া হবে না? না। কেন? যে আমার সন্তানকে মূল্য দেয় না সেই মানুষের কাছে আমি থাকবো না। আপনি একটি চামার। আমি চামার? হ্যাঁ, চামারের থেকেও অদম। ছোট লোকেরাও তার বাচ্চাদের জন্য প্রাণ দিয়ে দেয়। আর আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, অসম্ভব আপনার সাথে থাকা। বলি, বাচ্চাটাকে আমি অন্যের সাথে শুয়ে এনেছি, এটা তো আপনারই বাচ্চা। একটুখানি মায়া হলো না আপনার? পাষণ্ড কোথাকার, অনুভূতি শূন্য চামার আপনি। আমি জল জল চোখে তার দিকে তাকিয়ে কথাগুলো বললাম। রাগে আমার গা কাঁপছে, চোখে জমেছে অশ্রু, কণ্ঠে কাঁপছে রাগে নয় অভিমানে, সেই ভোতা যন্ত্রণা। সাহেবের কপালের শিরা দপদপ করছে। তিনি আমার বলা কথাগুলো শুধু আঘাতে পাননি, প্রচন্ড রেগেও গেছেন। কিন্তু সেই রাগটা প্রকাশ করলেন না, বরং মেঘের মতো ভারী কণ্ঠে বললেন, যে আসেনি তার প্রতি আমার কোনো মায়া নেই, বরং যে আছে তার চিন্তায় আমি আধমরা হয়ে যাচ্ছি। যাকে এখনো দেখিনি, তার জন্য যে আমার সামনে ফড়িংয়ের মতো লাফিয়ে বেড়াচ্ছে, তাকে তো হারাতে পারবো না। এই মেয়ে, বয়স কত তোমার? গেদা একটা। মা হওয়া কি বোঝো তুমি? এই 9 মাসে যে কোনো কিছু হতে পারে। শুধু 9 মাসে না, ডেলিভারির সময় হতে পারে, ডেলিভারির পর হতে পারে। শরীরে নেই রক্ত, খাওয়া দাওয়া করতে পারো না, কিছু খেলে বমি করো। আসছে মা হতে। সকালে ক্লান্ত মুখটা দেখলে আমার বুকে ব্যথা হয়, অপরাধী মনে হয়। এই আমার পেয়ারা কিছু হয়ে গেলে আমি কি করব? কোথায় পাবো তাকে? এটা কি সত্যিকারের পেয়ারা যে গেলাম আর কিনে আনলাম? এটা আমার নিজস্ব পেয়ারা। কোনো ধারণা আছে প্রতিটা দিন প্রতিটা রাত আমার কেমন কাটে? রাস্তায় যখন ভিন্ডি খেয়ে উল্টে যেতে দেখলাম, আমার মনে হলো আমার দুনিয়াই উল্টে গেছে। ছাগল কোথাকার, দিন রাত একটু ধুয়ো মারতে পারতাম, তাও তো পারি না। যন্ত্রণার যত সব। আমার রাগ পড়লো না তার কথায়, উল্টো রেগে বললাম, আমি যদি এতই গেদা হই তাহলে কিপা কিপা করে আমার কাছে আসা হতো কেন? মনে ছিল না এর ফলাফল একটা জীবন হতে পারে? বুঝের চামার একটা। রাতের বেলা হলে তো হুঁশ থাকতো না, যন্ত্রণার যত সব। তখন কি জানতাম যে আমার গেদার গর্ব এত দুর্বল? গেদা এত দুর্বল, একেবারের মতো হারানোর অবস্থা হবে আমার। জানলে ত্রিসীমানা তো আসতাম না। জানলে কি আমাকে মিঠকে যে সাজিয়ে রাখতেন? তিনি ঝুঁকে এলেন, আমার মুখখানা নিজের হাতে নিয়ে ঠোঁট ছোঁয়ালেন আমার অশ্রুসিক্ত চোখে। এই স্পর্শে আমি কেঁপে উঠলাম। তিনি আমার চোখে চোখ রেখে নরম সুরে বললেন, হ্যাঁ, তাই করতাম। পারলে আমার পেয়ারাকে আমি মিটকেসেই তুলে রাখতাম। আমি তার দিকে টলমল চোখে তাকিয়ে আছি। তার কঠিন মুখখানা আর কঠিন লাগলো না। তিনি অগণিত চুমু খেলেন আমার মুখে। তার বেপরা উষ্ণ ছোঁয়াগুলো আমার জমে থাকা অভিমান, রাগগুলো একটু একটু করে গলিয়ে দিল। চোখে জমলো অবাক অশ্রু। আমি ভ্যাবা করে কাঁদতে লাগলাম। আগুনের তাপে যেমন মোম গলে যায়, আমিও সাহেবের আলিঙ্গনে নির্লজ্জের মতো গলে গেলাম। সাহেব আমার মুখখানা আজলায় ভরে সেই প্রথমবার নরম গলায় নিজের কথা বললেন। আমার অনুভূতিগুলো জড়, আলগা দরদ আসে না। আমার চিন্তা চেতনা শুধু আমার সামনে থাকা মানুষদের ঘিরে, যাদের প্রতিনিয়ত চোখের সামনে দেখি আমি, শুধু তাদেরকেই চাই। তাই আমার কাছে বাচ্চার থেকে আমার গেদা পেয়ারাটা বেশি জরুরি। বোঝা গেছে কথাটা? আমি কাঁদতে কাঁদতে দলা পাকানো স্বরে বললাম, আমি যখন বেশি জরুরি তাহলে
তাহলে আমার সাথে এমন আচরণ কেন করেন? জানেন, শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা বেশি ভোগায়। আমার শরীর খারাপের জন্য আপনিও দায়ী। আপনি আমাকে প্রচুর মানসিক কষ্ট দেন। আপনি আমাকে ভালোবাসেন না, আমি সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি যখন আমার বাচ্চাকে যন্ত্রণা বোঝা ঝামেলা বলেন, আমার বুক হাহাকার করে ওঠে। আপনাকে তখন বিষ লাগে। আমি মোটেই সহ্য করব না কেউ আমার বাচ্চাকে অবহেলা করলে। এটা কি রাস্তার বাচ্চা? ও আমার বাচ্চা, জীবন জাঙ্কুকের বাচ্চা। আমি যাব না আপনার সাথে, করব না আপনার ঘর। আমি যদি মরে যাই, আপনি তো আমার বাচ্চাকে রাস্তায় ফেলে দেবেন। তিনি আমার অভিযোগগুলো খুব শান্তভাবে শুনলেন, রাগ দেখালেন না। সেই প্রথম তিনি এতটা শান্ত ছিলেন। আমাদের 11 মাসের সংসার জীবনে সেই প্রথম তিনি আমাকে তার সামনে মেলতে দিলেন। আমার কথা শেষে তিনি আমার চোখ মুছে দিতে দিতে বললেন, তাহলে মরো না, সুস্থ থাকো, আমার কাছেই থাকো। কেন থাকবো? ওই বিচ্ছিরি কথাগুলো শোনার জন্য? আচ্ছা, আর বলবো না, অভ্যাস হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে যায়। আর কখনো বলবেন না যে আপনি আমার বাচ্চাকে চান না, সময় থাকলে অ্যাবর্শন করাতেন। এসব কথা আমাকে পীড়া দেয়, ইচ্ছে করে আপনাকে খুন করে ফেলতে পাষণ্ড। সাহেব ফোঁস করে একটি নিঃশ্বাস ছাড়লেন, মাথা নাড়িয়ে বললেন, আচ্ছা, আর বলবো না, এবার কৃপা করে যাওয়া যাক। না। কেন? আমার মায়ের বাসায় ভালো লাগছে, আমি আর যাব না। আপনার উপরে আমার রাগ পড়েনি, আমার ওই বাড়িতে যেতে ভালো লাগছে না। আমার শরীরের সাথে সাথে আমার মনটারও যত্ন নিই, আমি সুস্থ থাকবো। সাহেবের নরম সত্তা উবে গিয়ে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। মনে মনে হয়তো আমাকে অনেক কথা শোনাতে চাইলেন, কিন্তু দাঁতে দাঁত চেপে তা গিলে নিলেন। শুধু বিড়বিড় করে বললেন, একটু আহ্লাদ দিতেই মাথায় উঠে নৃত্য করা শুরু করেছে। যন্ত্রণার যত সব। আমি তার দিকে চোখ বড় বড় করে তাকালাম, বললাম, আবারও? আমার শাসানো দেখে হতভম্ব হলেন সাহেব। জীবন জাঙ্কুকের থেকে 14 বছরের ছোট গেদা কিনা তাকে শাসাচ্ছে। আমিও সেই সুযোগ ছাড়লাম না। তাকে বাগে পাওয়া তো চারটেখানি কথা নয়। তিনি চোখ ছোট ছোট করে ধারালো চোখে তাকিয়ে রইলেন। আমি সেই দৃষ্টিকে মোটেও পাত্তা দিলাম না। এইটুকু তো জানি, কোথাও না কোথাও পরিবারের সবার মতো আমিও সাহেবের দুর্বলতা। সাহেব বাধ্য হলেন সেদিন আমাদের বাড়িতে থাকতে। রাতে আমি শুটকি ভর্তা দিয়ে 2-3 লোকমাই খেতে পারলাম, বেশি খেলে গা গোলায়। সাহেব সেটা আর চোখে দেখলেন। যেহেতু কথা দিয়েছেন তাই কিছু বলতে পারলেন না। রাতে ঘুমোতে খুব যন্ত্রণা হলো, এপাশ ওপাশ করেও আমার ঘুম এলো না। সাহেব আমার চোখের উপরে হাত রেখে ঢেকে দিলেন, গম্ভীর স্বরে বললেন, ঘুমাও। ঘুম আসছে না, দুপুরে অনেক ঘুমিয়েছি। তাহলে চোর পাহারা দাও। আপনি এমন কেন? চা আমার, একটু ভালোবাসার কথা বলতে পারেন না? নাটকামি আমার ভালো লাগে না। কি ভালো লাগে শুনি? বলা যাবে না। কেন? গেদাদের এত জানতে নেই। মা হতে যাচ্ছি আমি। সাহেব মৃদু হাসলেন, অতঃপর আমার গালে একটি কামড় দিয়ে বললেন, মা হলে কেউ বড় হয় না, গতরে আর বয়সেও হতে হয়। পেয়ারার মাথা ভর্তি শুধু পোকাই, বাড়ি গেলে পরিষ্কার করে দেব। সাহেবের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম টের পাইনি। তবে সাহেব হয়তো ঘুমালো না। তিনি সারা রাত শুধু আমাকেই দেখলেন, নীরব, নিশ্চুপ, শান্ত দৃষ্টিতে। প্রেগন্যান্সির যাত্রাটা আমার খুব কঠিন ছিল। আমার শরীর আমার কল্পনার থেকেও দুর্বল ছিল। শ্বাসকষ্ট নামক ব্যাধি আমাকে কাবু করলো, অথচ এই রোগটি আগে ছিলই না আমার। ঘুমাতে পারতাম না। পেট একটু বাড়ার সাথে সাথে ক্লান্তি বাড়লো, শরীর আরো দুর্বল হলো। বাচ্চার গ্রোথ কম ছিল, পেটে ব্যথা হতো, আমি খেতে পারতাম না, আমার অরুচি হতো, বমি হতো, এমনকি পানি খেলেও বমি করতাম। একটা সময় কলের কাছে বসে থাকতাম ক্লান্ত শরীর নিয়ে, সেটাকে টেনে তোলার ক্ষমতাও থাকতো না। জিমিনাপু আর সাহেবে ছিল আমার একমাত্র ভরসা। সাহেবের ঘুম কেড়ে নিলাম আমি। দেখা যেত প্রায় রাত জেগে থাকতো। তখন ছিল জ্যৈষ্ঠ মাসের গরম, বিদ্যুৎ থাকতো না রাতে। আমি ছটফট করতাম, সাহেব আমাকে তাল পাখা দিয়ে বাতাস করতেন। তিনি টু শব্দও করতেন না। কপালে থাকতো প্রজ্ঞারও ভাঁজ। সেই ভাঁজের অর্থ আমার জানা ছিল না, খুঁজতেও চাইতাম না। মুড়ির মতো ওষুধ খাওয়ার পর এত কিছু ভালো লাগতো না। বাবার বাড়িতে আমাকে যা কথা সাহেব দিয়েছিলেন তা তিনি রাখলেন। একটা বারের জন্য ঝামেলা, আপদ, যন্ত্রণা এসব শব্দ ব্যবহার করলেন না। খুব আহ্লাদ করতেন তাও না। তিনি চেষ্টা করতেন যেন আমার কোনো অসুবিধা না হয়। আমার কাজ করা নিষেধ ছিল। আমার গর্ভ অবস্থায় আরো একটি ঘটনা ঘটে গেল। তা
হলো জিমিনাপুর বিয়ে। জিমিনাপুর রেজাল্ট বের হতেই মা এবং আমার খালা শাশুড়ি উঠে পড়ে লাগলেন তার বিয়ের জন্য। এবার অবশ্য একটি বড় ঘরে ভালো ছেলের সম্বন্ধ আনা হলো। ছেলের নাম মিন ইয়ুঙ্গি। ইয়ুঙ্গি সাহেব মানুষটি ছিলেন অত্যন্ত ভালো। তিনি জিমিনাপুকে তার মতোই পছন্দ করলেন। জিমিনাপুর থেকে 8 বছরের বড় ছিলেন তিনি। সাহেব এবার আপত্তি করলেন না, কারণ জিমিনাপু বলেছিলেন তিনি চাকরি করবেন না, তার ভালো লাগে না। অল্প কিছুদিনের মধ্যেই জিমিনাপুর বিয়ে হয়ে গেল। জিমিনাপুর বিয়ের দিন সাহেবকে খুব খুশি দেখেছিলাম। তাকে খুব বেশি একটা খুশি দেখা যায় না, কিন্তু যে হোক যেদিন সেনাবাহিনীতে চাকরি পেল উচ্চ পদস্থতে, সেদিনকার সাহেবের মুখে আমি এরকম উজ্জ্বল দেখলাম। হয়তো ভাই বোনদেরকে ভালো জায়গায় শিফট করতে পারাই তার জীবনের আসল সফলতা ছিল। জিমিনাপুর চলে যাবার পর সাহেবের জীবন আরেকটু কষ্টকর হলো, কারণ আমার দেখাশোনা বেশিরভাগ জিমিনাপুর আর সাহেবই করতেন। তখন আমার 8 মাস। রাতে বাথরুম আসায় আমি বাথরুমে গেলাম। হঠাৎ বাথরুম সেরে উঠতেই আমার মাথা কেমন চক্কর দিল। আমি আর কিছু ঠাউর করতে পারলাম না, পা পিছলে পড়ে গেলাম। সাথে সাথে আমার প্রচুর ব্লিডিং হতে শুরু করলো। শুধু আদর্শরে আওড়ালাম, সাহেব সাহেব। কিভাবে কি আসলো আমাকে হাসপাতালে নিল আমি কিছু টের পেলাম না। চোখ যখন খুললাম দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। পরে অবশ্য জিমিনাপুর মুখে শুনেছিলাম আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররা আশঙ্কা করছিল মা বা বাচ্চা দুজনের একজনকে বাঁচানো যাবে, কারণ আমি অনেক দুর্বল ছিলাম, সার্ভাইভ করার ক্ষমতা আমার ছিল না। সাহেব নাকি দিনরাত নাওয়া খাওয়া ভুলে শুধু আমার কেবিনের সামনেই দাঁড়িয়ে থাকতেন। সেই দিনগুলোর কথা ভাবলে এখন আমি শিউরে উঠি যে সাহেব তার বাবার মৃত্যুতে কান্না করেনি, সে নাকি আমাকে ওটিতে নেওয়ার পর কান্না করেছে। ভাবা যায় সব সময় যন্ত্রণা যত সব বলার লোকটাও আমার জন্য কষ্ট পেয়েছে। অবশেষে হাসপাতালে দিন 15 থেকে আমরা বাড়িতে ফিরলাম। আমার বাচ্চা একটু দুর্বল হয়েছিল, তাই বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছে। বাবুকে যখন প্রথম ডাক্তার আমার কোলে দিয়েছিল, তখন বাবুর স্বাস্থ্য এবং আমার স্বাস্থ্য সম্পর্কে অনেক নির্দেশনা দিয়েছিলেন ডাক্তার। আমার সেদিকে কোনো খেয়াল ছিল না। আমি দেখছি আমার তুলতুলে মেয়েটাকে, ফর্সা একটি ছোট্ট দেহ, নাকটা বাবার মতো ভোঁতা, বুড়ো পাতলা নেই বললেই চলে। মাশাআল্লাহ, চুল হয়েছে একবারে, ঠোঁট দুটো লাল টকটকে। একটা জিনিস খেয়াল করলাম, আমার মেয়ে দেখতে অবিকল আমার সাহেবের মতো। মনে হলো কেউ সাহেবকে কপি করে ছোট ভার্সন পেস্ট করে দিয়েছে আমার কোলে। কিন্তু আমার মেয়ের মুখে সেই কাঠিন্য নেই। আমার সাহেব কোমল মনের হলে তার যেমন দেখাতো, আমার মেয়ে ঠিক তেমন। কি সুন্দর ঘুমিয়ে আছে শান্তভাবে। ওজন কম হওয়ায় বাবুকে একদম হাওয়ার মতো মনে হলো। এত নরম যে একটু চাপ দিলেই ভেঙে যাবে। হাসপাতালে আমরা যে কয়দিন ছিলাম সাহেব আমার দেখভাল করলেও বাবুকে সে কোলে নেয়নি। আমাদের যেদিন রিলিজ হলো ওই দিন আমি হাসপাতাল থেকে সিঁড়ি বেয়ে নামার সময় সাহেবকে বললাম, আপনি একটু সিঁড়ি দিয়ে ওকে কোলে নিয়ে নামুন তো, আমার হাত কাঁপছে। এই টিকটিকি বাচ্চা আমার হাতের ফাঁক থেকে পড়ে যাবে। এর থেকে যেখানে আছে ওখানেই থাকো, তার থেকে বরং আমি তোমাকে ধরি আর তুমি ওকে শক্ত করে ধরো। আমার বাচ্চাকে টিকটিকির বাচ্চা বললো, কিপাদারি হুরতুমটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে হলো আমার। খুব রাগী স্বরে বললাম, ও মোটেও টিকটিকির বাচ্চা না। তো কি পেয়ারার বাচ্চা, ও জিয়ন জাংকুক এবং কিম তেইয়ং এর বাচ্চা। সাহেব বাঁকা হাসলেন যেন, চোখ সরিয়ে বললেন, হয়েছে, এবার কিপা করে হাঁটলে ভালো হয়। পেয়ারার একটা মুখ হয়েছে, শুধু খাও বকবক, যন্ত্রণা যত সব। বাবুকে নিয়ে বাড়ি ফিরতেই দেখলাম বাবা মা এসেছে নাতনিকে দেখতে। আমার শাশুড়ি একটু অপ্রসন্ন ছিলেন, আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু আমার মেয়ে এতই খেল দেখালো যে তাকে প্রথম কোলে নিয়ে তিনি অশ্রু ছেড়ে দিলেন। নরম শরীরটা বুকে জড়িয়ে বললেন, আমার বাড়ি আউলি এসেছে। জিমিনাপু আমাকে জিজ্ঞাসা করলেন, নাম কি ভাবলে ভাবি, কি নামে ডাকবো আমাদের পুচুকে? আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে, দুষ্টু কণ্ঠে বললাম, কৃপা। আমার নাম বলার সাথে সাথে কঠিন চোখে তাকালেন সাহেব। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সবাই মুখ ভেটকালো, নাম পছন্দ হয়নি। তারপরে সাহেব আমার পিছনে দাঁড়িয়ে আমার কানে গমগমে স্বরে বললেন, হাসপাতাল থেকে ফিরতেই পেয়ারার বেরেনের পোকাগুলো নাচানাচি শুরু করেছে। ঘরে আসা হোক কৃপা করে, নিজের হাতে ব্রেন পরিষ্কার করব। মা হওয়া বলা সোজা, কিন্তু এই বিশাল দায়িত্বে আমি কাঁদি গেলাম। ছোট্ট একটি মেয়ে আমার, কিন্তু তার গলা একটি ট্রানজিস্টার। ক্ষুধা লাগুক বা না লাগুক তার কাজ হলো
কান্না করা, শুধু কান্না নয়, একটা চিৎকার দিয়ে মহোদয় একবারে লাল হয়ে যেত, শ্বাস আটকে ফেলতেন, নিঃশ্বাস নিতেন না। আমার কলিজা তখন কামড় লাগতো। ধীরে ধীরে আয়ত্তে হলো এটা আমার মেয়ের কান্নার ধরন। আমি তাকে যখন বলতাম শ্বাস নাও বাবু, শ্বাস নাও, সে শ্বাস নিত। সাহেব মুখ কুঁচকে বলতেন, খুব বুঝে কথা, তো আপনি শান্ত করুন। সাহেব ইতস্তত করতেন। তিনি কৃপাকে কোলে নিতেন না, পাশে দাঁড়িয়ে দেখতেন শুধু। এমন বাবা আমি কখনো দেখিনি। সাধারণত মেয়ের বাবাগুলো আহ্লাদি হয়, কিন্তু সাহেবের মধ্যে আহ্লাদের ছিটেফোঁটাও থাকতো না। মা যখনই বলতো কোলে নিয়ে একটু, তিনি একটু খসখসে কণ্ঠে বলতেন, ঘাড় শক্ত হোক, কোলে নিলেই ভেঙে যাবে তো। আবার বলতেন, যেভাবে তোমরা কাঁথা মুড়ি দিয়ে রাখো, আমার মনে হয় কাঁথার ফাঁক থেকে টুক করে পড়ে যাবে। কি অদ্ভুত কথা! কৃপাকে তাই তিনি একটিবারও কোলে নিতেন না, শুধু তাকিয়ে ওকে দেখতেন। ও আচ্ছা, আমার মেয়ে ভালো নাম কৃপা না, ওর নাম মুশফিকা বিনতে জাঙ্কুক। মুশফিকা শব্দের অর্থ কৃপা। সবাই তাকে নানান নামে ডাকতো, কেউ পুচু, কেউ বাড়িয়ালি, আর আমি আড়ালে ডাকতাম কৃপা। আমার সাহেবের কৃপার ফল কিনা তাই। কৃপা দেখতে যেমন সাহেবের মতো, স্বভাবও সাহেবের ডুপ্লিকেট। সারাদিন তার কাজ কান্না করা, তাও যে সে কান্না না, বাড়ি কাঁপিয়ে চিৎকার করা কান্না। প্রথম 10-12 দিন যা একটু ঘুমাতো, এরপর থেকে তার চোখে ঘুম নেই। এদিকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার কোল থেকে কার কোলে যাবে না। আমি যে একটু বাথরুমে যাব তার কোনো জো নেই। কেউ কোলে নিলেই হিকড়িয়ে ওঠে। আমার সাহেবের জীবনে কৃপা এন্ট্রি নিল অনেক দেরিতে, প্রায় 3 মাস পর। সাহেব এখন কৃপাকে ধীরে ধীরে কোলে নিতে লাগলো। একটা সময় আমার জেদি মেয়ে তার বাবার পাগল হয়ে গেল। সাহেব তখন মেয়েকে কোলে নিয়ে নরম গলায় বলতেন, তুই তো দেখছি একেবারে মায়ের ডুপ্লিকেট, স্বভাব একদম মায়ের মতোই, দেশি প্যারা মার্কা, শুধু সাইজটা মায়ের থেকে ছোট। তোর মা হলো গ্যাদা প্যারা পার্ট 1 আর তুই পার্ট 2। সেদিন কিছু একটা বদলালো, যে সাহেব শুধু মেয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইতেন, সেই সাহেবের চোখের মনি হয়ে উঠলো আমার মেয়ে, তার প্যারা পার্ট 2। বাবা বলতে মেয়েও পাগল, আর সাহেবও তার দেশি প্যারা পার্ট 2কে আদরে সোহাগে মুড়িয়ে রাখার চেষ্টা করে। কেটে গেছে বেশ কিছুদিন। আমার মেয়ের বয়স এখন 1 বছর হয়েছে। সে আধো আধো কিছু কিছু কথা বলতে পারে। এখন সে তার দাদিমার কোলেও যায়। রাতে সবাই খাওয়া দাওয়া শেষে কৃপার দাদি কৃপাকে তার রুমে নিয়ে গিয়েছে। কৃপা দাদির সাথে খেলতে খেলতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। তারপরে শাশুড়ি মা বলল, কৃপা উঠলে আমি দিয়ে আসবো, ততক্ষণে তোমরা দুজনে রেস্ট নাও। আমি বিছানা গুছিয়ে শুতে গেলাম। একটু মনে চিন্তা হলো, কৃপা কি কান্না করছে? তখন আমার সাহেব বলল, অন্তত পক্ষে আজকের দিন তো আমাকে কৃপা করো। কিসের কৃপা বলল, আমি সেটাই বুঝতে পারলাম না। সাহেব গাঢ় চোখে আমার দিকে তাকালো। অনেকদিন তো হলো দূরে সরিয়ে রেখেছো, আজকে যখন তোমার মেয়ে কৃপা আমার উপরে কৃপা করেছে, তাই তার এই অসহায় বাপটার প্রতি তুমি একটু কৃপা করো। আমার সাহেব কোন কৃপার কথা বলছে তা বুঝতে পেরে আমি লজ্জায় মিলিয়ে গেলাম। সাহেব আমার কাছে এসে আমার ঠোঁটে আলতো চুমু দিয়ে বলল, আজকে পেয়ারা মাখা খাবো। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's living hot, and the money's hot, doing something unholy. He's something আমার সাহেব আমাকে আর আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসে, তা আমি বুঝতে পেরেছি অনেক আগে। কিন্তু মাঝে তাকে ভুল বোঝার কারণে আমি তার থেকে দূরে থেকেছি। কিন্তু আমার সাহেবের ভালোবাসাতে তার যন্ত্রণা যত সবের ভিতরে আছে, তা এখন আমি হাড়ে হাড়ে টের পাই। এখন আমি আর আমার মেয়ে কৃপা আমার সাহেবের কৃপায় অনেক ভালো আছি। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কৃপা করে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কৃপা করে পাশে থেকো।